বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 20শে আগস্ট 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 47তম ক্লাস এবং দণ্ডবিধির 15তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব অফেন্সেস রিলেটিং টু প্রপার্টি, সম্পত্তি সম্পর্কিত অপরাধ। এর উপরে লেখেন 17তম অধ্যায়। 17তম অধ্যায়। তাহলে এই যে যে সম্পত্তি সম্পর্কিত অপরাধ, এই সম্পত্তি সম্পর্কিত অপরাধ এখানে চুরি আছে, চাঁদাবাজি আছে, দস্যুতা আছে, ছিনতাই আছে, ডাকাতি আছে, আত্মসাৎ আছে, প্রতারণা আছে, মোটামুটি অনেক কিছু এখানে আছে। এই 17তম অধ্যায়ের শুরু হয়েছে আন্ডারলাইন লেখেন 378 ধারা থেকে, 378 ধারা, আর শেষ হয়েছে 462 বি। 492 লেখা না, 92 কাটেন, লেখেন 462 বি, বা বাংলায় 462 খ। 462 খ। তাহলে এই 17তম অধ্যায় এটা আমাদের দণ্ডবিধিতে শুরু হয়েছে কত ধারা থেকে বলেন? 378 থেকে। আর এটা শেষ হয়েছে কততে? 462 খ বা 462 বি। তো এর মধ্যে আমরা অনেকগুলো অপরাধ পড়বো। দেখেন, এর মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে যে চুরি, বলপূর্বক জোরপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চোরাই মাল, প্রতারণা, প্রতারণামূলক সম্পত্তি হস্তান্তর, ক্ষতি সাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ, এই পর্যন্ত। অপরাধমূলক অনধিকার প্রবেশ এই পর্যন্ত হচ্ছে আমাদের এই 462 খ পর্যন্ত। বুঝতে পারছেন? আর এই জালিয়াতি আর অপরাধমূলক সেবার চুক্তিভঙ্গ এটা আবার আলাদা অধ্যায়ের মধ্যে, আরেক অধ্যায়ের মধ্যে। তো এটাতে দরকার নাই। আমরা সর্বপ্রথমেই চলে আসি দণ্ডবিধির ধারা 378, চুরি বা থেফট। এই দিনেশ পাইছেন? চুরি বা থেফট। চুরি দেখেন, আমি একটা আপনাদের কথা বলি। ধরেন আপনি যখন আমার এই জায়গায় পড়তেছেন তখন মনে করবেন, আপনার যদি চুরি সম্পর্কে কিছু জানাও থাকে, মনে করবেন যে চুরি সম্পর্কে আমি কিছু জানি না। মনের মধ্যে এই ভাব আনবেন না যে আমি তো জানি, যা পড়াচ্ছে তা আমি জানি, এটা আনবেন না। যদি কিছু জেনেও থাকেন মনে করবেন কি, যে আমি এই কথা জানি না, স্যার যা বলতেছে এটা আমি জীবনের প্রথমেই শুনতেছি, এই মনোভাব নিয়ে এই জায়গা বসবেন। আচ্ছা, তাহলে চুরি, চুরি সম্পর্কে উঠে যান। চুরি সম্পর্কে আলোচনা করছে 378 থেকে কত বলেন? 382। 378 থেকে 382। তো চুরির সংজ্ঞা আসলে আমি প্রদান করি। আমার আমার কথা শুনেন, বই পড়বেন পরে। চুরির সংজ্ঞা আমার কথা শুনে নাকি। চুরি হলো, চুরির বিষয়বস্তু হলো শুধু অস্থাবর সম্পত্তি। কি সম্পত্তি বলে? অস্থাবর। অস্থাবর সম্পত্তি কাকে বলে? টাকা পয়সা, তারপরে যে সকল জিনিস স্থানান্তর করা যায়, এই যে ল্যাপটপ, মাউস, এই যে স্পিকার সামনে যা আছে, এগুলো সব অস্থাবর সম্পত্তি। তাহলে অস্থাবর, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চুরির বিষয়বস্তু কি, বলে অস্থাবর সম্পত্তি। আচ্ছা, এখন শুনেন, যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি, কি সম্পত্তি? অসাধু ভাবে, কিভাবে? অসাধু ভাবে তার দখল হতে, মালিকানা না, কি বলে? দখল হতে, আপনার তার সম্মতি ছাড়া, কি বলেন? তার সম্মতি ছাড়া একটু হলেও স্থানান্তর করে, একটু হলেও স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। আবার বলি, দেখেন, আগে আমার কথা শুনেন তারপরে বই পড়বো। একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির কি সম্পত্তি, সম্পত্তি, কিভাবে? অসাধু ভাবে, অসাধু ভাবে, কি হতে? দখল হতে, তার সম্মতি ছাড়া একটু হলেও কি করে? স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে। বুঝছেন? এখন চুরির ক্ষেত্রে তাহলে যে জিনিসগুলো আমার প্রমাণ করা দরকার, এইগুলো হলো শর্ত। এই যে যেগুলো আমি আপনাদের প্রশ্ন করলাম, এর একটাও যদি মিসিং হয় সেটা চুরি হবে না। ধরেন যদি স্থাবর সম্পত্তি হয়, বাদ বাকি সব থাকলো, অসাধুভাবে থাকলো, তারপরে সম্মতি ছাড়া থাকলো, অন্যান্য সবকিছু আছে, বাট স্থাবর সম্পত্তি, চুরি হবে? হবে না। যদি অসাধুভাবে না হয়ে যদি সরল বিশ্বাসে নেয়, চুরি হবে? হবে না। সম্মতি ছাড়া না নিয়ে যদি সম্মতি সহ নেয়, চুরি হবে? হবে না। বুঝতে পারছেন? তাহলে চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তি হতে হবে,
দখল হতে নিতে হবে, অসাধুভাবে নিতে হবে, সম্মতি ছাড়া নিতে হবে, একটু হলেও কি করবে, স্থানান্তর করবে, তাহলে চুরি করেছে বলে গণ্য হবে। এই দণ্ডবিধিতে চুরির সংজ্ঞা দিয়েছে 378 ধারায়। কত ধারায়? 378 ধারায়। আর শাস্তি আলোচনা করেছে 379, 80, 81, 83। বিভিন্ন প্রকার চুরির সাজা আছে, বাট সংজ্ঞা আছে 378। এই যে একটু পড়ি দেখেন। 378 ধারায় চুরির সংজ্ঞা, 379 ধারায় চুরির শাস্তি, 380 ধারায় বসত বাড়ি ইত্যাদিতে চুরির শাস্তি, 381 ধারায় মালিকের দখলে থাকা ক্লার্ক বা চাকর কর্তৃক চুরির শাস্তি, আর 382 ধারায় চুরি করতে বাধা, জখম, মৃত্যু ঘটানোর প্রস্তুতি গ্রহণের চুরির শাস্তি উল্লেখ করা হয়েছে। এগুলো সব আমরা সামনে পড়বো। আপাতত আমরা চলে আসি 378 ধারা, থেফট। চোরের ইংরেজি কি? থেফট। যে চুরি করে তারা বলে চোর, চোর ইংরেজি থেকে বলে থিফ, আর চুরিরে বলে থেফট। দেখেন দণ্ডবিধি 378 ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ, গোল দিবেন অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তিটা গোল দেন। অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত। কিসের সাথে? টাকা, স্বর্ণালংকার। অর্থাৎ স্থাবর সম্পত্তি যেমন জমি চুরির সাথে সম্পর্কিত, চুরি অপরাধের সাথে সম্পর্কিত নয়। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির গোল দিবেন, দখলে থাকা, কিসে থাকা? পাইছেন, দখল পাইছেন, দখলে থাকা গোল দিবেন কোন অস্থাবর সম্পত্তি, উক্ত ব্যক্তির গোল দিবেন সম্মতি ছাড়া। কিভাবে? সম্মতি ছাড়া গোল দিবেন অসাধু উপায়ে। গোল দিচ্ছেন তো? অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায় বা অনুরূপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি গোল দিবেন স্থানান্তর করে, স্থানান্তর করে সেই ব্যক্তি আন্ডারলাইন করবেন চুরি করেছে বলে গণ্য হবে। তো এখানে এই যে যতগুলা গোল দিলাম এইগুলা হলো চুরির উপাদান। তাহলে চুরি ক্ষেত্রে প্রমাণ করা লাগবে দখল, মালিকানা প্রমাণ না করলেও চলবে। আমি একটু উদাহরণ দিই। ধরেন নির্মলকে ওনার সিনিয়র 1 লাখ টাকা নির্মলে বলছে যে তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 1 লাখ টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়ে আসো। তাহলে টাকার মালিক হচ্ছে ওনার সিনিয়র, কিন্তু এই টাকাটা দখলে আছে কার? নির্মলের। এখন নির্মল যাচ্ছিল পথিমধ্যে পকেটমার ওনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে নিছে। তাহলে এটা কি হয়েছে বলেন? চুরি হয়েছে। এখন নির্মল মামলা করলে নির্মলের কি মালিকানা প্রমাণ করা লাগবে? কি প্রমাণ করা লাগবে? মালিকানা থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। এবার চুরির ক্ষেত্রে যেটা অবশ্যই প্রমাণ করা লাগবে সেটা হলো কি? দখল। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে চুরির ক্ষেত্রে নিম্নের কোনটি অবশ্যই প্রমাণ করা লাগবে, কি হবে? দখল। বুঝছেন? তারপরে দেখেন উপাদান অস্থাবর সম্পত্তি অবশ্যই কি হতে হবে? অস্থাবর সম্পত্তি। সম্মতি ছাড়া নিতে হবে। সম্মতি ছাড়া মানে আপনি এমন ভাবে নিতেন যে টের পাওয়া যায় নাই। বুঝছেন? অসাধু উপায়ে, অসাধু উপায় মানে সরল বিশ্বাসে, মানে সরল বিশ্বাস ব্যতীত, সরল বিশ্বাস ব্যতীত। আচ্ছা, একটু হলেও স্থানান্তর করে, একটু হলেও কি করতে হবে? স্থানান্তর করতে হবে। বুঝছেন? এখন আমি কতগুলো উদাহরণ দিই দেখেন। যে ধরেন আপনারা এই জায়গা যারা আসছেন, আমার পিছনে বুক শেলফ আছে, এই বুক আমি আসি নাই, বুক শেলফ থেকে বই একটা সরল বিশ্বাসে নিয়ে গেছেন পড়তে, যে স্যাররে বলি নাই পরে বলবানি, আগে পড়ি, পড়ে আবার এই জায়গা রেখে দেওয়ানি। বলেন তো এটা চুরি হয়েছে কিনা? বাস্তবা সম্পত্তি আছে, দখল থেকে নিচে সব আছে, বাট এটা অসাধুভাবে হয় নাই। এটা কিভাবে হয়েছে? সরল বিশ্বাসে। বুঝছেন? কিন্তু যদি এভাবে নিত যে বই নিয়ে যায়, কেউ তো দেখে নাই, বা দেখলেও স্যার তো দেখে নাই, আর আমি ফেরত দেবো না, তাইলে কি হয়ে যেত? তাহলে চুরি হয়ে যেত। বুঝছেন? আচ্ছা, এখন এখানে একটা বিষয়, যদি এরকম হতো যে আমার কাছে এসে বলতেন যে স্যার এই বইটা আমারে দেন, আমি একটু পড়বো, আমি দিলাম, আর জীবনেও ফেরত দেন নাই, বলেন তো এটা চুরি হয় কিনা? এটা সম্মতি। চুরির ক্ষেত্রে অবশ্যই কি হতে হবে? সম্মতি ছাড়া। তো আর কি অপরাধ হয়েছে কিনা সেটা পরের বিষয়, বাট এটা চুরি হয় না। সম্মতি নিয়ে নিলে সেটা কি হয় না? চুরি হয় না। বুঝেন কিনা? আর একটা বিষয় একটু বলে দিই এখানে, মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে সেটা চুরি হয় না। মৃত ব্যক্তির কাছ থেকে কেমনে নিবে তাই? মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে সেটা কি হবে না? হবে না। মৃত ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিছু লোকের গালে ধরেন গলায় স্বর্ণের চেন থাকতে পারে, মোবাইল থাকতে পারে, তাহলে পথচারী গলার সোনার চেন নিয়ে গেছে,
মোবাইল কি নিয়ে গেছে বা টাকা পয়সা নিয়ে গেছে, এটা কি হবে না? চুরি হবে না। এখানে যেটা অপরাধ একটা হইছে, বাট এটা কি হবে না? চুরি হবে না। মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে সেটা হয় অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ বা তছরূপ। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। আবার সম্মতি নিয়ে কিছু নিলে আর ফেরত দেই নাই, সেটাও হবে আত্মসাৎ। বুঝছেন? তাহলে মৃত ব্যক্তির কাছ থেকে নিলে আপনারা যদি না জানতেন তাহলে অবশ্যই করতেন যে অমুকের কাছ থেকে অ্যাক্সিডেন্ট করছে, চুরি করে নিয়ে আইছে, বাট আইনের ভাষায় কিন্তু ওইটা চুরি হয় না। বুঝছেন স্মৃতি? আচ্ছা, আমরা চলে আসি চুরির উপাদান বা শর্ত। দেখেন, যখন আপনারা লিখিত পরীক্ষা দিবেন, ধরেন চুরির আসছে যে চুরি কি সংজ্ঞা, কিন্তু এখানে আসলে মুখস্থ করার কিছু নাই। আপনি লিখবেন যে দণ্ডবিধির 378 ধারায় চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে, যদি কোনো ব্যক্তি অসাধুভাবে অপর কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া তার দখলেতে একটু হলেও স্থানান্তর করে, তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। এই তো সংজ্ঞা শেষ। এরপর আমি একটা কি দেব? উদাহরণ দেব। উদাহরণ দিতে পারবেন না? উদাহরণ তো মুখস্থ করার দরকার নাই। আর উপাদান, উপাদানে যে যতগুলা গোল দিছি সেইগুলাই হলো কি উপাদান। এই যে দেখেন উপাদান, অন্য কোনো ব্যক্তির দখল হতে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করে থাকে, টেকিং ডিসঅনেস্টলি। কি হতে বলেন? দখল হতে। সম্পত্তিটি অবশ্যই গোল দিবেন। অস্থাবর সম্পত্তি হতে হবে কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। উক্ত সম্পত্তি কোনো ব্যক্তির আন্ডারলাইন পয়েন্ট দখল বা পজেশন থেকে নিতে হবে। কোথা থেকে নিতে হবে? দখল থেকে। সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া উইদাউট কনসেন্ট নিবে। কিভাবে নিবে? সম্মতি ছাড়া। চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয়। একটু হলেও স্থানান্তর করতে হবে, না হলে কিন্তু চুরি হবে না। তো আমরা একটু চলে আসি, যেমন টোপ দিয়ে মালিকের সম্মতি ব্যতীত অসাধুভাবে কুকুর গ্রহণ, অসাধুভাবে গ্রহণের উদ্দেশ্যে মাটি থেকে গাছ কাটা, বা চাকর মালিকের সম্মতি ব্যতীত অসাধুভাবে অর্থ গ্রহণ করে ইত্যাদি চুরি মর্মে গণ্য। বুঝছেন? টোপ দিয়ে একজনের কুকুর নিয়ে গেছে, টোপ দিয়ে একজনের বিড়াল নিয়ে গেছে, এটাও কি হয়েছে? চুরি। দিনেশ, দিনেশের মনে হচ্ছে যে এত সব পারি, কিসের কারণে এই জায়গা ভর্তি আসলাম। দেখেন, আমরা এখন কতগুলো চুরির কতগুলো নীতি আছে দেখেন। নিজের সম্পত্তি চুরি করা, আন্ডারলাইন করেন, কোন ব্যক্তি সে নিজের সম্পত্তি চুরির দায়েও দণ্ডিত হতে পারে, মানে দায়ী হতে পারে। আচ্ছা, নিজের সম্পত্তি কেমনে চুরি করে একটা উদাহরণ দিই। ধরেন দিনেশ সাহেব, উনি একটা মোবাইল সার্ভিসিং করতে দিছে কেরামত প্লাজায়। তো সার্ভিসিং করতে দিছে, বলছে যে আমি বিকেলের মধ্যে এসে নিয়ে যাবানি। কারণ বিকেলে যখন দিনেশ ওই দোকানে গেছে, মোবাইলটা সেরে দোকানদার রাখছে, মানে সার্ভিসিং করে রাখছে, ঠিকঠাক করে রাখছে, কিন্তু দোকানদার ওই মুহূর্তে দোকানে নাই। কিন্তু দিনেশের মোবাইল নিজের মতো করে নিয়ে চলে আসছে, তারে আর টাকা পয়সা কিছু দেয় নাই, আর সে জানেও না। তাহলে মোবাইলটা দিনেশের, কিন্তু দখলে ছিল কার? আর একজনের। এখন তার দখলতে দিনেশ সাহেব অসাধুভাবে আনছে, অস্থাবর সম্পত্তি আনছে, সম্মতি ছাড়া আনছে, দখলতে আনছে, একটু হলেও কি করছে? স্থানান্তর করেছে। তাহলে দিনেশ সাহেব এই জায়গায় কি করছে? চুরি করেছে বলে গণ্য হবে। এই যে দেখেন, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো ব্যক্তি নিজের সম্পত্তি চুরি করতে পারে কিনা। কোন ব্যক্তি নিজের সম্পত্তি চুরির জন্য অভিযুক্ত হতে পারে, যেমন ক ক্ষয়ের নিকট 10,000 টাকা পাবে, যা খ পরিশোধ করতে ব্যর্থ হয়। ক উক্ত ঋণের জামানত হিসেবে ক্ষয়ের মোবাইল রেখে দেয়। বলতেছে যে তোমার কাছে তো টাকা পাবো, টাকা যেহেতু দিতে পারতেছো না, তুমি তোমার মোবাইলটা তোমার রেখে দাও। পরবর্তীতে খ উক্ত মোবাইল ক্রয়ের সম্মতি ছাড়া নিয়ে যায়। এই ক্ষেত্রে খ মোবাইল চুরির জন্য দায়ী হবে, যদিও খ উক্ত মোবাইলের মালিক। তাছাড়া উক্ত টাকায় ক্রয়ের বিশেষ দখল বা অধিকার আছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে তার নিজের সম্পত্তি চুরি করার দায়ে দণ্ডিত করা যেতে পারে যদি সে অসাধুভাবে উক্ত সম্পত্তি যার দখলে আছে তার দখলতে কি করে গ্রহণ করে। এই বুঝতেন? নিজের সম্পত্তি চুরি করা যায়, যায়। তারপরে দেখেন, দখলতে গ্রহণ। চুরির ক্ষেত্রে অস্থাবর সম্পত্তিটির আন্ডারলাইন করে মালিকানা গুরুত্বপূর্ণ না, বরং দখল গুরুত্বপূর্ণ। মালিকানার ইংরেজি কি দেখেন? দিনেশের কি নতুন বই নাকি? আরে বাবা, তাহলে মালিকানা গুরুত্বপূর্ণ না, কি গুরুত্বপূর্ণ?
দখল। বলেন তো মালিকানা যদি দেখায় সমস্যা আছে? না। মালিকানা দেখাইলে সমস্যা নাই, কিন্তু মালিকানার আগে কোনটা দেখাইতে হবে? কারণ যে কোনো ব্যক্তি দখল থেকে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ এবং স্থানান্তর চুরি বলে গণ্য হবে। দখল থেকে অস্থাবর সম্পত্তিটি গ্রহণ করা হয়েছে কিনা তা গুরুত্বপূর্ণ বিষয়। উদাহরণ দেখেন, ক 1,00,000 টাকা ক্ষয়ের নিকট প্রদান করেছে ব্যাংকে জমা দেওয়ার জন্য। গ উক্ত টাকা ক্ষয়ের সম্মতি ছাড়া অসাধুভাবে গ্রহণ করে। এই ক্ষেত্রে গ চুরি করেছে, যদিও গ উক্ত টাকা মালিক ক্রয়ের নিকট হতে গ্রহণ করেনি। মালিকের কাছ থেকে তো নেওয়ার দরকার নাই, দখল হতে নিলেই সেটা কি হবে? চুরি হবে। বুঝতে পারছেন? জেনে রাখা ভালো। দেখেন, চুরির অপরাধটি শুধুমাত্র গোল দিবেন কি সম্পত্তি? অস্থাবর। চুরির ক্ষেত্রে যে ব্যক্তির সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে তার উক্ত সম্পত্তিতে প্রকৃত গোল ছিলেন, প্রকৃত দখল ছিল। প্রকৃত কি ছিল? দখল ছিল। আচ্ছা, এরপরে দেখেন, যে ক্ষেত্রে কোনো অস্থাবর সম্পত্তি, যেমন গোল দিবেন মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা যায়, সরি গ্রহণ করা হয়। মৃত ব্যক্তি শব্দটা গোল দেন, মৃত ব্যক্তি। হ্যাঁ, হ্যালো। তাহলে মৃত ব্যক্তি গোল দিছেন, মৃত ব্যক্তির দখল থেকে অসাধুভাবে গ্রহণ করা হয়, বা যে সম্পত্তি আন্ডারলাইন করবেন কারোর দখলে নাই, বা যে ক্ষেত্রে কোনো সম্পত্তি গোল দিবেন হারিয়ে যাওয়া সম্পত্তি কোনো দখলদার পাওয়া যায় না, সেই ক্ষেত্রে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ চুরি হবে না, বরং সেটা অসাধুভাবে সম্পত্তি আন্ডারলাইন করবেন আত্মসাৎ বলে গণ্য হবে। একটু বুঝেন, মৃত ব্যক্তির কাছ থেকে কিছু নিলে কি হবে না? চুরি হবে না। আবার যে সম্পত্তিটা আপনি হারিয়ে মানে হারায় গেছিল এটা পাইছেন। আপনি রাস্তায় একটা গরু পাইছেন, কারণ এই গরু কারো দখলে ছিল না, গরুটা একজনের কাছ থেকে ছুটে চলে আসছে। তাহলে ওই গরু যদি আপনি আপনার বাসায় নিয়ে গরুর যদি দুধ দোয়াই খাইতেছেন বা গরু বিক্রি করে দিচ্ছেন, আপনি যে গরুটা নিলেন এটা চুরি হয় নাই, এটা হয়েছে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। চুরি হতে হলে অবশ্যই কারো কি থাকতে হবে? দখল। কিন্তু গরুটা তো পেয়েছে কোথায়? রাস্তায়। তাহলে মনে রাখবেন, হারিয়ে যাওয়া জিনিস নিলে চুরি হয় না, মৃত ব্যক্তির কাছ থেকে নিলে চুরি হয় না। আচ্ছা, এরপরে দেখেন, চুরির ক্ষেত্রে বল প্রয়োগ বা ভয় দেখিয়ে সম্পত্তি গ্রহণ অপরিহার্য না, বরং অসাধুভাবে সম্পত্তি গ্রহণ অপরিহার্য উপাদান। অর্থাৎ চুরি করতে গিয়ে ধরা পড়ছেন, ধরা পড়ার পরে বলতেছেন অস্ত্র দেখাইয়া যে জিনিস আমি নেবো, যদি আমার বাধা দাও গুলি করবো, ওটা আর চুরি থাকতেছে না, ওটা হয়ে যাবে চিন্তাই। বা চুরি থাকতেছে কিনা, চুরি থাকতেছে না, কি হয়েছে সেটা পরের বিষয়। বাট যদি চুরি করতে যে ভয় দেখায় নেন, সেটা আর কি হবে না? চুরি হবে না। 378 ধারায় চুরি মানেই হতে হবে, আমাদের ভিত্তিকা বিশ্বাস নাই, উনি বলতো চুপি চুপি, বুঝছেন? তাহলে ওই জিনিসটা নেবে কিভাবে? চুপি চুপি নেবে। এসে দেখেন, তাহলে 378 ধারায় ব্যাখ্যা আছে কয়টা? 5টা। আমরা এই ব্যাখ্যা পাঁচটা একটু গোল দিয়ে রাখেন। এখানে দুইটা উদাহরণ আছে, এই উদাহরণটা একটু পড়ি দেখেন। জেড এর ঘরে থাকা একটি টেবিলে এ একটি আংটি দেখতে পায়, আরিফ একটি আংটি দেখতে পায়। সঙ্গে সঙ্গে আংটিটি নিয়ে তল্লাশি এবং আটকের সম্ভাবনা থাকায় আরিফ আংটিটি এমন স্থানে লুকিয়ে রাখে যেখানে কখনো খুঁজে আংটিটি পাওয়া সম্ভব হবে না, এবং হারানোর বিষয়টি যখন ভুলে যাবে তখন আরিফ আংটিটি বিক্রি করে দিবে। যেহেতু জেড এর দখলভুক্ত টেবিলের উপর থেকে আংটি গ্রহণ করেছে, সেহেতু সর্বপ্রথম যখন আংটিটি লুকিয়ে রেখেছে বা স্থানান্তর করেছে তখন আরিফ চুরি করেছে বলে কি হবে? বুঝেন কিনা? তারপরেরটা দেখেন, আপনাদের পুরাতন বইতে নাই, সমস্যা নাই না থাকলে। জেড নামক একজন জুয়েলারের নিকট আরিফ তার ঘড়ি ঠিক করতে অর্পণ করে। জেড ঘড়িটি তার দোকানে নিয়ে যায়। জেড আরিফের নিকট কোনো বকেয়া পাবে না, যে জন্য জুয়েলার বৈধভাবে জামানত হিসেবে উক্ত ঘড়ি আটক রাখতে পারে। আরিফ প্রকাশ্যে ঘড়ির দোকানে প্রবেশ করে এবং বলপূর্বক জেডের দখলতে ঘড়িটি নিয়ে যায়। বলপূর্বক, ভয় দেখায় নিয়ে গেছে। এক্ষেত্রে চুরি করেনি। কেন করে নাই? কারণ আরিফ অসাধুভাবে ঘড়িটি গ্রহণ করেনি, বরং বলপূর্বক গ্রহণ করেছে। এই ক্ষেত্রে আরিফ অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং বলপূর্বক গ্রহণ করে দস্যুতার জন্য দায়ী হবে। কিন্তু চুরি করতে হলে অবশ্যই সেটা হতে হবে সম্মতি ছাড়া, মানে সে জানেই না টোটালি। বুঝছেন? আচ্ছা, বিগত বছরে একটা প্রশ্ন 2023 সালে এসেছে, শাকিল জোরে পড়েন, এই প্রশ্নটা পড়েন। চুরির অপরাধ নিম্নের কোনটির সাথে সম্পর্কিত?
জমির অপরাধের সাথে, দণ্ডায়মান গাছের সাথে, দালানের সাথে, স্বর্ণালঙ্কারের সাথে। কিসের সাথে বলেন? স্বর্ণালঙ্কারের সাথে। আরেকটা প্রশ্ন আসছে 2023 সালে, দেখেন, দ্য পেনাল কোড অনুসারে চুরি ড্যাশের সাথে সম্পৃক্ত? স্থাবর, অস্থাবর, শুধু অস্থাবর, বুদ্ধিবৃত্তিক, শুধু স্থাবর, বলেন কি? শুধু আসতে পারে। অস্থাবর। বুঝছেন? 4 নম্বর প্রশ্নটা দেখেন, জেড এর সম্মতি ছাড়া তার দখল হতে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে জেড এর জমিতে এ একটি গাছ কাটে। এক্ষেত্রে এ সংগঠন করে চুরি। দেখেন, চুরির ব্যাখ্যায় আছে, চুরির যে 5টা ব্যাখ্যা আছে, কয়টা? 5টা। বলছে যে একটা জিনিস যতক্ষণ পর্যন্ত মাটির মধ্যে বিদ্যমান অবস্থায় আছে তখন সেটা স্থাবর, বাট যখন মাটি থেকে উপড়ে ফেলছেন তখন সেটা হয়ে যাবে কি? অস্থাবর। গাছ যতক্ষণ পর্যন্ত মাটির সাথে আছে কি? স্থাবর। গাছ যখন কেটে ফেলছেন অস্থাবর। তো যখনই ওই যে সে অসাধুভাবে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তার জমিতে গাছ কাটছে, তাহলে যে কি হয়েছে? চুরি হয়েছে। গাছ কাটার সাথে সাথে কি হয়ে গেছে? অস্থাবর হয়ে গেছে। বুঝছেন? 5 নম্বরটা দেখেন, নিম্নের কোন কার্যটি চুরি হিসেবে গণ্য হবে না? অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে ফেলা, টোপ দিয়ে অন্যের পোষা প্রাণী নিয়ে যাওয়া, অপরের জমিতে দণ্ডায়মান গাছ কেটে নিয়ে যাওয়া, চলাচলের রাস্তায় পড়ে থাকা মূল্যবান আংটি কুড়িয়ে নেওয়া। চলাচলের রাস্তায় আংটি পড়ে আছে, ওটা কি কারো দখলে ছিল? ওটা কারো দখলে ছিল না, সো এটা কি হবে না? চুরি হবে না। তো যদি আপনি না বুঝেন, যদি মুখস্থ করেন, তাহলে এগুলা তো মনে থাকবে না ঠিকঠাক মতো। বুঝছেন? পরেরটা দেখেন, এক সৎ বিশ্বাসে, সৎ বিশ্বাস শব্দটা বললেন, সৎ বিশ্বাসে মানে কি? সরল বিশ্বাসে ওয়ের একটি ঘড়ি তার মনে করে নিয়ে যায় এবং তা ব্যবহার করতে থাকে। এক্স এর কি তো কাজ কি বলেন? ঘড়ি নিয়ে গেল, তাও অপরাধ হলো না কেন? কাজটা করতে কিভাবে? সরল বিশ্বাস। বুঝছেন? আমরা চলে আসি চুরির শাস্তিতে। 379 ধারা চুরির শাস্তি দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস যা 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়। এই কথাটার অর্থ বুঝেন? এই জায়গায় যে কারাদণ্ডটা হবে এটা সশ্রম হতে পারে, বিনাশ্রম হতে পারে, তবে সর্বোচ্চ কত? 3 বছর। কারাদণ্ড না দিয়ে বা অর্থদণ্ড, শুধু অর্থদণ্ডও দিতে পারে অথবা কি উভয়ও দিতে পারে। দিনেশ সাহেব, 379 ধারার যে সাজা, এটা সর্বোচ্চ কত হতে পারে বলেন তো? 3 বছর তো হইতে পারে জানি, সর্বোচ্চ কত হইতে পারে 3 বছরের মধ্যে? কি 3 বছর কি সশ্রম না বিনাশ্রম? গলা ভাঙছে কে? ওই আপনার কথায় আর আমি বিশ্বাস করবো না, আপনারা আর চিনে ফেলাইছি। নতুন নতুন যারা বিশ্বাস করে তাকে ওই কথা বলবেন। বুঝছেন? দেখেন, আহ পড়তে গেলে গলা ভাঙবে কে? আপনি কি ডিপ পালার বয়সী যে জোরে জোরে পড়লে গলা ভাঙবে? পড়তে গেলে পড়বেন মনে মনে, দেখবেন এই জায়গা তো যারা জোরে জোরে পড়ে তারা তো না বুঝে পড়ে। ছোটবেলায় আমরা জোরে জোরে পড়ছি। তো যাই হোক, চুরির শাস্তি 3 বছর, যদি বিচারক এখানে ইচ্ছা করে সর্বোচ্চ সাজা হতে পারে 3 বছর সশ্রম এবং সেই সাথে অর্থদণ্ড, নাকি? আচ্ছা, 380 দেখেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ, আন্ডারলাইন করেন, বসত বাড়ি, তাঁবু, জাহাজ ইত্যাদিতে চুরির শাস্তি। চুরিটা যদি করে ঘরের মধ্যে, চুরিটা যদি করে তাঁবুতে, চুরিটা যদি করে জাহাজে বা সম্পত্তি রাখার স্থানে, তাহলে মামলা হবে 380 ধারায়। সাজা দেখেন, যে কোনো বর্ণনার আন্ডারলাইন করবেন, 7 বছর এবং গোল্ডেন এবং অর্থদণ্ড। দণ্ডবিধিতে আম, দু এক জায়গায় ব্যতিক্রম ছাড়া 7 বছর, 10 বছর এগুলার সাথে ম্যাক্সিমাম জায়গায় এবং আছে। দু এক জায়গায় বা আছে, বাট ওটা ব্যতিক্রম। ম্যাক্সিমাম জায়গায় 7 বছর হইলে অর্থদণ্ডটা কি এবং। তাহলে যদি পকেট মারছে বাসের মধ্যে, 379 ধারায় মামলা হবে। সাজা কত? 3 বছর। আর যদি ঘরে এসে
শীত কেটে চুরি করে নিয়ে গেছে, তা গোয়াল ঘরের গরু নিয়ে গেছে, তাহলে সাজা কত? 7 বছর, 380 দাঁড়ায়। 381 দেখেন, মালিকের দখলের সম্পত্তি, আন্ডারলাইন করবেন, ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি। ক্লার্ক বা চাকর। আমাদের এই দণ্ডবিধিতে যখন কোনো কাজ সাধারণ ব্যক্তি করছে সাজা কম, বাট যখন কোনো ব্যক্তি ওই সেম কাজটা তার কোনো কর্মচারী করছে তখন সাজা বেশি। মানে বিশ্বস্ত লোক যখন কোনো অপরাধ করে তখন ওইটার সাজা কি? বেশি। বুঝছেন? আবার যে কাজটা আপনি সাধারণ মানুষের সাথে করছেন সাজা কম, সেম কাজটা সরকারি কর্মকর্তার সাথে করলে সাজা বেশি। আচ্ছা, এই যে দেখেন, মালিকের দখলের সম্পত্তি ক্লার্ক বা চাকর কর্তৃক চুরি, যে কোনো বর্ণনার কারাবাস আন্ডারলাইন করবেন, যা 7 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। তাহলে ঘরে চুরি করলেও 7 বছর, আর মালিকের সম্পত্তি চুরি করলেও কয় বছর? 7 বছর। 382-তে 3টা স্টার দেন, ভিভিআই। দিনেশকে প্রশ্ন করব, পড়তে পড়তে বলে গলা ফাটাই ফেলাইছে। 382 দেখেন, চুরি করার উদ্দেশ্যে আন্ডারলাইন করবেন, মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর গোল দিবেন, প্রস্তুতি নেওয়ার পর চুরি অনুষ্ঠান। চুরি করার উদ্দেশ্যে মৃত্যু ঘটানো, আঘাত দান বা আটকানোর প্রস্তুতি নেওয়ার পরে চুরি অনুষ্ঠান। এখানে ব্যাপক ব্যাখ্যা আছে এই 382 দ্বারা। 382 দ্বারা হলো, অনেকে যেটা এটা পড়ে বুঝে সেটা হলো যে চুরি করতে গিয়ে মৃত্যু ঘটাইছে, চুরি করতে গিয়ে আঘাত দিছে, চুরি করতে গিয়ে আটকাইছে, তাইলে বোধহয় মামলা হবে 382-তে। না, তা না। আপনি চুরি করতে গেছেন মৃত্যু ঘটানোর প্রস্তুতি নিয়ে, যে যদি আমি পাই চান্স ধরা খাই তাহলে ওর গুলি করে দিয়া চলে আসবো। বা চুরি করতে গেছেন আঘাত দানের প্রস্তুতি নিয়ে, ছুরি টুরি নিয়ে গেছেন যে আমি ধরা টরা পড়লেই ঘটনা ঘটাইয়া চলে আসবে। চুরি করতে গেছেন দড়ি নিয়ে, যে আগে মালিকরে যদি ধরা টরা পরি বাইন্ধে তারপরে চলে আসবে। তাহলে আপনি মৃত্যু ঘটান নাই, আঘাত করেন নাই, অথবা কি কাউকে আটকান নাই, কিন্তু এই প্রস্তুতি গুলো নিয়ে যদি চুরি করেন তাহলে মামলা হবে কত দাঁড়ায়? 382। সাজা কত? 10 বছর। আন্ডারলাইন করেন, সশ্রম কারাবাস কত? 10 বছর। সশ্রম কারাবাস 10 বছর এবং কি বলেন? অর্থদণ্ড। দেখেন, দিনেশ আসুক, 382 বলবো। আমার যতটুকু ধারণা, উনি ওই বলবে যে চুরি করতে গিয়ে মৃত্যু ঘটাইছে, আঘাত দিছে, ও আটকাইছে। উনি তো পড়তে পড়তে বুড়ো হয়ে গেছে, দেখুক, আসুক, আমরা অপেক্ষা করি আগে, আসুক। তা দেখেন, যদি সঠিক উত্তর দেয় তাহলে মনে করবেন দিনেশ আসলেই পড়ছে, আর যদি আমি যা বলছি তাই বলে তাহলে বলবেন যে দিনেশ আগের মতোই আছে। দেখেন, তো তাহলে এখানে 382 ধারার সাজা তাহলে কত? 10 বছর সশ্রম। তাহলে আপনার এই জিনিসগুলো আমি বলি, চুরির সংজ্ঞা দিছে 378, চুরির শাস্তি বলছে 379, 3 বছর বা অর্থদণ্ড উভয়, ঘরে তাঁবুতে জাহাজে চুরি করলে 380, 7 বছর এবং অর্থদণ্ড, চাকর ক্লার্ক মালিকের দখলে থাকা সম্পত্তি চুরি করলে 7 বছর এবং অর্থদণ্ড, আর মৃত্যু, আঘাত, আটক এগুলা প্রস্তুতি নেওয়ার পরে চুরি করলে সাজা কত? 382-তে সশ্রম কারাদণ্ড 10 বছর এবং সেই সাথে কি বলেন? বুঝছেন? জি ভাই। প্রস্তুতি নিয়ে গেছে চুরি করছে। না না, ওনার প্রশ্নের উত্তর দিয়ে আমি, বলেন বলেন বলেন। ধরেন আপনার বাসায় একদল লোক চুরি করতে গেছে, শীত কাটে ঢুকছেও, এখন ওই মুহূর্তে জিনিসপত্র নিছেও, এই মুহূর্তে এলাকাবাসী তারে ধরে ফেলছে এবং তার সাথে চুরি তো করছে, কিন্তু চুরির সাথে সাথে তার চুরি এইগুলা ছিল, তার মানে এইগুলা নিয়ে সে আপনাদের কাউকে আঘাত করে না, কিন্তু চুরি করে চলেও যাচ্ছিল, কিন্তু তার গায়ে মানে অস্ত্র আছে, অস্ত্র শস্ত্র আছে, তাহলে তার উদ্দেশ্য ছিল কি? যে যদি আমি চুরি করতে ধরা টরা পড়ি তাহলে এই পন্থা অবলম্বন করবো। তখন তার বিরুদ্ধে মামলা হবে কত দাঁড়ায়? 382। বুঝছেন? একজন ব্যক্তি ফার্ম গেট তো মোটামুটি গেছেন সবাই, ফার্ম গেট ধরেন বা যে জায়গায় যান না কেন, ধরেন আমাদের গোপালগঞ্জ রেল স্টেশনই ধরি, ওই জায়গায় ওভারব্রিজ আছে না? ওভারব্রিজ। তো ধরেন একটা অনেক লোকের আনাগোনা, অনেক লোক যাতায়াত করে,
তো ওই জায়গায় বলছে যে আমি দোস্ত আমি অমুক জায়গায় পকেট মারবো ওভারব্রিজের মাথায়। দুইজনে বলছে যে তোরা একটু দূরে দূরে থাকবি, যদি আমি কপাল খারাপ থাকে, যদি আমি ধরা পড়ে যাই, তাহলে যখন আমার গণপিটুনি দিতে যাবে তোরা আমারে বাঁচাইয়া নিয়ে আসবি। বুঝতে পারছেন? এই প্ল্যান করে সে ওই পকেট মারতে গেছে। তো বলেন তো এই জায়গা যদি তার চুরির মামলা হয়, সে পকেট মারতে গিয়ে ধরাই খাইছে, তাহলে এবং জানা গেছে যে সে এই চুরি করতে গেছে এবং তার এর লোকজন ছড়াই ছিটানো আছে যে সে যাতে তারে ছাড়াই নিয়ে যেতে পারে, তাহলে এই জায়গায় তার বিরুদ্ধে মামলা হবে কত ধারায়? এই 300। বুঝতে পারছেন? আটকানোর প্রস্তুতি নিয়ে গেছে যে যদি কখনো ধরা টরা খাই তাহলে আমি অমুক অমুক এসে আমার সাহায্য করে ওরা ছুটাইয়া নিয়ে যাবে। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি, দেখেন বসতঘরে চুরি অপরাধের গোল দিবেন, সর্বোচ্চ শব্দটা গোল দেন। সর্বোচ্চ সাজা আমরা জানি যে কোনো বর্ণনার কত 7 বছর, কিন্তু এই জায়গায় বলছে যে সর্বোচ্চ। আমি দেখবো যে কোন ধারায় যখন ধরেন আপনার পকেটে 100 টাকা আছে, আপনি 100 টাকা পর্যন্ত খরচ করতে পারেন, কিন্তু যদি বলে সর্বোচ্চ কত খরচ করবা 100, 100-র বেশি কিন্তু খরচ করা পসিবল না। তাহলে এখানে উত্তর দেখেন, গতে আছে 7 বছরের বিনাশ্রম আর ঘতে আছে 7 বছরের সশ্রম। প্রশ্নে জানতে চাইছে কি সর্বোচ্চ, এই কারণে উত্তর হবে কোনটা? ঘ। এ জায়গা যদিও গ বা ঘ লাগছে, এই ব্যাখ্যা ঠিক না, উত্তর হবে কোন তো? ঘ। বুঝছেন? সর্বোচ্চ বলছে এই কারণে, সর্বোচ্চ মানে সশ্রম। কে বুঝেন নাই বলেন? তপন পরীক্ষায় কিন্তু ডেট দিয়েছে জানেন তো, শুনছেন? শোনা কথা বিশ্বাস করেন? আচ্ছা 2 নং প্রশ্নটা আসি, দেখেন দোকান থেকে ঘড়ি চুরির জন্য সর্বোচ্চ কোন মেয়াদের কারাদণ্ড হতে পারে? দোকান থেকে, শুনেন আমরা নর্মালি জানি দোকান যদি আমরা ঘর বিবেচনা করি সম্পত্তি রাখার স্থান, তাহলে সাজা হওয়া কত ছিল? 7 বছর। বাট এই জায়গা আছে কত? অপশনে কোনো 7 আছে? তাহলে আমি দেখবো অপশনে 4টার ভিতরে কোনটা যৌক্তিক। চুরির সাজা এই জায়গা মেলে কোনটার সাথে? 3 বছর। তাহলে উত্তর কোনটা? 3 বছর। বুঝছেন? আচ্ছা কি বলছেন বলেন আবার। হ্যাঁ কিন্তু অপশনে 7 আছে? অপশনে 7 নাই। হ্যাঁ বলেন, এই লালনদন কি বললেন বলেন। বসত বাড়ি, তাঁবু, জাহাজ বা সম্পত্তি রাখে যে স্থানে, সবগুলো দোকান তো সম্পত্তি রাখার স্থান। যার যে প্রশ্ন আছে করবেন, মানে মনের মধ্যে কেউ জমাইয়া রাখবেন না। দেখেন এ জায়গায় হাসা হাসির কিছু নাই, যে দিনেশ আসতেছে, আইসা বসেন তাড়াতাড়ি 382 ব্যাখ্যা দেবেন। দিনেশ করছে, দিনেশ সাহেব আপনার বইতে 382 ধারা আছে, বের করেন। পাইছেন? 382 ধারা কি আগে থেকে জানেন? না জানলে পড়ে ব্যাখ্যা দেন যে জায়গা কি, ঘটনাটা কি। বুঝতে পারছি কি? আচ্ছা ধন্যবাদ। তো তাহলে আমরা সেলফ প্র্যাকটিসের 8 নং প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের 8। দণ্ডবিধি 378, 379 ধারায় চুরির ক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তি চুরি করা হয়েছে তাকে প্রমাণ করতে হবে যে উক্ত সম্পত্তিতে তার কি ছিল? দখল ছিল। 11 নম্বর প্রশ্ন দেখেন, যে এ তার পকেটে কুকুরের জন্য একটি টোপ রাখে এবং এর সাহায্যে বি এর কুকুরকে একটি অনুসরণ করতে প্রলুব্ধ করে। কুকুরটি এ কে অনুসরণ করতে থাকে, এর অপরাধ কি?
এর অপরাধ যে কুকুরে নিয়ে গেছে, তো এটা উত্তর হবে কি চুরি। অনেকে আবার খ দেখে ভাবেন না যে জোরপূর্বক গ্রহণ, এই খ হলো উদাহরণ খ, ওই যে 378-এর ব্যাখ্যা 4-এর উদাহরণ খ, অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে কি গ। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। 13 নং প্রশ্নটা দেখেন, এ রাজপথে একটি আংটি দেখতে পায় যা কারো অধিকারভুক্ত নয়, এ সেটা গ্রহণ করে বিক্রি করে দেয়। আংটিটা আংটিটা পাইছে কোথায় বলেন? আংটিটা পাইছে রাজপথে। সো রাজপথে যদি কোনো আংটি পাই, এটা তো কারো দখলভুক্ত ছিল না, ছিল কি? কারো দখলে ছিল না, সো এটা কি হয় নাই, চুরি হয় নাই। তো এই ক্ষেত্রে এই যে দেখেন 15 নং প্রশ্নটা, এটা যদি একটু পড়ি, 14-15 বিবিআই, না সরি 15 দেখেন আগে, 15-16 বিবিআই, এই দুটো একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে। দিনেশ কো, আচ্ছা 15 নম্বরটা দেখেন, একটু মনোযোগ দিয়ে পড়ি সবাই, দেখেন এ আরিফ জামানের চাকর, তাহলে এখানে মালিক কে? না জামান, জামানের চাকর হচ্ছে কে? জামান আরিফকে তার থালা, আন্ডারলাইন করবেন, দেখাশোনা করার দায়িত্ব দেয়। মানে মালিক বলতেছে যে তুমি এই থালাটা দেখাশোনা কইরো। আরিফ জামানের সম্মতি ছাড়া অসাধুভাবে থালাটি নিয়ে চলে যায়। যখন এখানে একটা বিষয় দেখেন, যখন আপনারে ওই থালা দেখার দায়িত্ব দিল, এই থালাটা কার দখলে ছিল বলেন তো? মালিকের দখলে ছিল, মালিকের দখলে ছিল, তারা দেখাশোনার দায়িত্ব দিছে, কিন্তু সে ওই মালিকের সম্মতি ছাড়া থালাটা নিয়ে কি চলে গেছে। তাহলে আরিফ দণ্ডবিধির কত ধারায় সংজ্ঞায়িত অপরাধ করছে? 378। আর শাস্তিযোগ্য বলি যদি বলি কত ধারা বলে? 381। 381 কেন 81 হলো বলে? চাকর, বুঝছেন? আচ্ছা, কারণ চাকর যদি চুরি করে বা কর্মচারী যদি চুরি করে শাস্তি পাবে কত ধারায়? 81-তে, বুঝছেন? আচ্ছা, এখন 16 নং প্রশ্নটা দেখেন, মামুন ভ্রমণে যাওয়ার সময় তার রেকাব বা থালা, প্লেট, তাহলে প্লেটের বাংলা থালা অথবা কি বলেন রেকাব। রেকাব মোটামুটি আমরা অধিকাংশই অবগত না, থালা জানি। তাহলে মামুন ভ্রমণে যাওয়ার সময় তার রেকাব বা থালা ফিরে আসা পর্যন্ত দেখাশোনার জন্য পলাশকে দায়িত্ব দিয়ে যায়। দায়িত্ব দিছে কারে? পলাশকে। বলতেছে যে ভাই আমি একটু ভ্রমণে যাচ্ছি, তুমি এই থালাটা তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। পলাশ থালা বিক্রি করে দেয়। পলাশের অপরাধ, এই জায়গায় দেখেন অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ, এটা চুরি হয় নাই। সেম উদাহরণ, ওই জায়গা হয়েছে চুরি, এই জায়গা হয়েছে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ। কেউ কি ব্যাখ্যা দিতে পারবেন কেন এটা চুরি হইলো এটা চুরি হইলো না? মোহাম্মদ সাহেব, দুই জায়গায় সম্মতি ছিল। আচ্ছা আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলি, শুনেন, এটা মাথায় রেখেন। বিশ্বাসভঙ্গ কাকে বলে সামনে পড়বো। বিশ্বাসভঙ্গ হলো যখন কারোর সাথে আপনার কোনো বিশ্বাসের সম্পর্ক থাকে এবং সেই বিশ্বাস ভঙ্গ করে আপনি যদি ওই ব্যক্তি কোনো সম্পত্তি আত্মসাৎ করেন, এটা বলে দেখাশোনার দায়িত্ব তোর কাছে রেখে গেছে। চুরি। হলো যখন একজনের অস্থাবর সম্পত্তি তার সম্মতি ছাড়া অসাধুভাবে নিয়ে যায়, সেটাকে বলে হচ্ছে চুরি। এখন আগের উদাহরণে মালিক বলতেছে চাকর রে যে তুমি আমার এই মালামাল গুলো দেখাশোনা করে রাখো। চাকর ধরেন একটা প্লেট নিয়ে বিক্রি করে দিছে, তাহলে এটা হচ্ছে চুরি। আর এই জায়গায় একজন ভ্রমণে যাওয়ার আগে বলতেছে যে তুমি এটা দেখাশোনা করে রাখো, আমি ভ্রমণে যাচ্ছি, এবং সে এটা ধরেন বিক্রি করছে, ব্যবহার করছে, যা খুশি তাই করুক, এটা হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। কেন এটা হলো একটু সূক্ষ্ম পার্থক্য আছে, আমি বলে দিই। সেটা হলো আগের, অসাধুভাবে। কথা বলেন না, আগের উদাহরণে যখন মানে প্লেটটা দেখাশোনার দায়িত্ব দিছে, তখন ওই প্লেটটা কার দখলে ছিল?
মালিকের দখলে ছিল, মালিকের বাসায় আছে, দেখাশোনার দায়িত্ব দিছে চাকর রে যে তুমি দেখো, এবং মালিক কিন্তু বাসা ছেড়ে যায় নাই, বুঝছেন? এই কারণে চাকর যেটা নিছে এটা হইছে কি চুরি। আর এই জায়গাও যদি চাকরি হতো, কিন্তু মালিক বলছে যে আমি ভ্রমণে যাচ্ছি, তুমি দেখাশোনার দায়িত্ব রাখো, সবকিছু দায়িত্ব কার উপরে? চাকরের উপরে। কার দখলে আছে? চাকরের দখলে আছে। তখন চাকর যখন ওই সম্পত্তিটা নিয়ে যাবে, এটা হবে কি আত্মবিশ্বাসভঙ্গ, অপরাধজনক। কাহিনী বুঝেন কিনা? ধরেন, হ্যাঁ আমি একটা উদাহরণ দিই এইভাবে, যে আমি একজনের নিয়োগ করলাম এই রুম মোছা টোছার জন্য, এবং তারে বললাম যে এই বইগুলো তুমি দেখে রাখো, আমি রেগুলার ক্লাস নিই, সে দেখাশোনার দায়িত্বে আছে। এই মুহূর্তে সে যদি একটা বই নিয়ে আর একজনের কাছে দিয়ে দিছে বা বিক্রি করে ফেলছে, সে করছে কি বলেন তো? চুরি। আর যখন আমি ধরেন নাই, আমি কিছুদিনের জন্য ঢাকা গেছি, যে আমার সুপ্রিম কোর্টে কাজ আছে, এই রুমটা তুমি দেখে শুনে রাখো, রুমের দায়িত্ব পুরোপুরি কার উপরে? তার উপরে। এই মুহূর্তে যদি সে বিক্রি করে দেয়, এটা চুরি হচ্ছে না, এটা কি হবে? অপরাধজনক বিশ্বাসভঙ্গ। বুঝছেন? আচ্ছা, তো এখানে অনেকগুলা প্রশ্ন আছে, 17, 18, 19, 20, 21, এগুলো সব গুরুত্বপূর্ণ। 17, 18, 19, 20, 21 এগুলা গুরুত্বপূর্ণ। 25 গুরুত্বপূর্ণ। আমরা চলে যাই পরের অপরাধে, এগুলো পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন আপনি বুঝতে না পারেন, বাসায় গিয়ে পড়বেন। যদি মনে হয় যে এই প্রশ্ন আমি বুঝতে পারতেছি না, তাহলে আমারও অবশ্যই জিজ্ঞাসা করবেন যে স্যার নেক্সট ক্লাসে এসে, যে স্যার এটা আমি বুঝতে পারতেছি না। আমরা চলে আসি এর পরের অপরাধ, ধারা 383 থেকে 389, বলপূর্বক গ্রহণ সম্পর্কিত অপরাধ। ইংরেজিতে হলো কি এক্সটর্শন। বলপূর্বক গ্রহণের পাশে লেখেন চাঁদাবাজি। চাঁদাবাজি কি বলেন? চাঁদাবাজি। তাহলে আমরা সাধারণত যেটার নাম জানি চাঁদাবাজি, সেটার আইনের ভাষায় বলে বলপূর্বক গ্রহণ, আর ইংরেজিতে কি বলে? এক্সটর্শন। সাধারণভাবে চাঁদাবাজি বলতে আসলে আমরা কি বুঝি? চাঁদাবাজি বলতে বুঝি যে যখন আপনি কারো কোনো ক্ষতি করতে যাচ্ছেন বা কারো কোনো কাজ করতে দিচ্ছেন না, তখন তার কাছে যেয়ে বললেন যে তুমি যদি আমার এই পাড়ায় বিল্ডিং এর কাজ করতে চাও, আমার এত টাকা পয়সা দেওয়া লাগবে, যদি না দাও তাহলে এই পাড়ায় তুমি কাজ করতে পারবা না। এখন ওই টাকাটার জন্য সে একটা আলটিমেটাম দিছে যে 30 দিনের মধ্যে টাকা দিবা বা 1 সপ্তাহের মধ্যে দিবা। সে কিন্তু বলে নাই যে এই মুহূর্তেই তোমার টাকা দেওয়া লাগবে। তো যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দূরবর্তী ভয় দেখাইয়া, দূরবর্তী ভয় দেখানো মানে হলো টেলিফোনে ভয় দেখাইছে না তা না, টেলিফোনেও দেখাইতে পারে, সামনে এসেও দেখাইতে পারে, বাট যে ভয়টা দেখানো হচ্ছে ওই ভয়টা সাথে সাথে করতেছে না, ওটা করবে কখন? ভবিষ্যতে। একজন আর একজনে বললো যে যদি তুমি আমার 50,000 টাকা না দাও, তাহলে 1 সপ্তাহের মধ্যে তোমার অশ্লীল ছবি আমি ফেসবুকে ছেড়ে দিব। এবং ঠিকই সে 1 সপ্তাহের মধ্যে 50,000 টাকা তারে দিছে। তাহলে এই জায়গা যেটা হয়েছে এটা হলো চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ। সে কিন্তু বলে নাই যে এই মুহূর্তেই তোমার 50,000 টাকা দেওয়া লাগবে। বুঝেন কিনা? অর্থাৎ যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দূরবর্তী ভয় দেখাইয়া, এই ভয়টা হবে কি ভয়? দূরবর্তী ভয় দেখাইয়া কোন স্থাবর বা অস্থাবর সম্পত্তি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি আদায় করে, তখন এটাকে বলে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি। এখন আমরা তো বই পড়বো, তার আগে একটু বুঝাই নিচ্ছি যে খালি চোখে তাহলে চুরি আর চাঁদাবাজির মধ্যে পার্থক্য কি? চুরির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি, চাঁদাবাজির ক্ষেত্রে স্থাবর আর অস্থাবর উভয়। ভাই, এরপরে চুরির ক্ষেত্রে সম্মতি থাকে না, আর এই জায়গায় সম্মতি কি আদায় করা হচ্ছে কিভাবে? দূরবর্তী ভয়। বুঝছেন? তাহলে এই দুইটাই হলো মেইনলি পার্থক্য। আর আরেকটা পার্থক্য যেটা আছে সেটা হলো চাঁদাবাজি হলো চুরির চেয়ে গুরুতর প্রকৃতির অপরাধ। একটু পড়া শুরু করি, দেখেন।
আকিনুর, ভালোভাবে মনোযোগ দেন। বলপূর্বক গ্রহণের সংজ্ঞা: চুরি এবং দস্যুতা। গোল্ডেন, চুরি এবং দস্যুতার মধ্যবর্তী একটি অপরাধ হলো বলপূর্বক গ্রহণ, মানে বলপূর্বক গ্রহণ বা চাঁদাবাজি হলো মেজো ভাই, ছোট। চুরির বড়, দস্যুতার ছোট। বুঝছেন? জি। এই যে বলছে চুরি এবং দস্যুতার মধ্যবর্তী অপরাধ হলো বলপূর্বক গ্রহণ। দণ্ডবিধির আন্ডারলাইন করবেন 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণভাবে বলা যায়, যদি কোনো ব্যক্তি আন্ডারলাইন করবেন ভয় দেখিয়ে, কি দেখিয়ে? ভয় দেখিয়ে বা অতঃপর এবং অতঃপর গোল দিবেন অসাধু উপায়ে প্ররোচিত করে উক্ত ব্যক্তি বা অন্য ব্যক্তির নিকট থেকে গোল দিবেন স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করে, তাহলে উক্ত গ্রহণ বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। তাহলে আপনি কি কি দেখাবেন? ভয় দেখাবেন। কি ভয়? দূরবর্তী ভয়। এবং কি নিবেন? স্থাবর বা অস্থাবর সম্পত্তি। তাহলে এটা কি হবে? বলপূর্বক। তাহলে আমরা একটু যদি দেখি যে বলপূর্বক গ্রহণ অপরাধটি নিম্নলিখিত বিষয় অন্তর্ভুক্ত হবে। প্রথমে দেখেন, অভিযুক্ত ব্যক্তি অবশ্যই অন্য কোনো ব্যক্তিকে আন্ডারলাইন করবেন, ক্ষতির ভয়ে রাখবে। আন্ডারলাইন করেন, ক্ষতির ভয়ে রাখবে। ক্ষতির ভয় হতে পারে টাকা পয়সার, মানে ক্ষতির ভয় হতে পারে যে সন্তানকে কিডন্যাপ করব, তোমার হত্যা করব, তোমার নামে মানানি কর উক্তি দিব, তোমার হাত পা ভেঙে দিব, যে কোনো কিছু ক্ষতির ভয় রাখবে। এমন কাজটি আন্ডারলাইন করবেন, অবশ্যই ইচ্ছাকৃতভাবে হতে হবে, ইন্টেনশনালি। অতঃপর যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে তাকে অভিযুক্ত ব্যক্তি আন্ডারলাইন করবেন দান হিসেবে কোনো বস্তু দিতে, যে কোনো প্রকারের চাঁদা দিতে, বা কোনো সম্পত্তি অর্পণ করতে প্ররোচিত করবে, বা মূল্যবান জামানত অর্পণ করতে প্ররোচিত করবে, বা এমন কিছু স্বাক্ষর করতে সিল দিতে প্ররোচিত করবে যা মূল্যবান জামানতে পরিণত করা যেতে পারে। এবং এমন প্ররোচনা অবশ্যই আন্ডারলাইন করবেন অসাধুভাবে হতে হবে। বললাম যে আপনি তো এই জায়গায় কাজ করতেছেন, ঠিক আছে, এলাকার পোলা ফান্ডে 5,000 ইটের টাকা দিয়ে দিয়ে, এবং 5,000 ইটের টাকা নিয়ে নিছে, কি হয়েছে? চাঁদাবাজি। বুঝছেন? বললো যে টাকা দেওয়া লাগবে না, 10,000 ইট দিয়ে দিয়েন, এবং ইট ভয়তে দিয়ে দিছে, কি হয়েছে? চাঁদাবাজি। বাট এটা তাৎক্ষণিক দেয় নাই, এই ভয়টা কি ছিল? দূরবর্তী ভয়। যেমন দেখেন, কুৎসা রটনার ভয় দেখিয়ে অসাধুভাবে অর্থ আদায় করা, বা সন্তানকে আটকের ভয় দেখিয়ে পিতার নিকট হতে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর গ্রহণ করা। বাংলা সিনেমায় যদি এইভাবে করে যে আটক রাখছি, আপনার সন্তানকে আটক রাখবো, এত টাকা 1 মাসের মধ্যে দিবেন, নাইলে আপনার সন্তানকে আটক রাখবো বা কিডন্যাপ করে নিয়ে যাব। এখনো নেয় নাই, কিন্তু নিয়ে যাবে, এবং ভয়তে যদি ওই টাকাটা দিয়ে দেয়, তখন এটা কি? চাঁদাবাজি। জখমের ভয় রেখে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মূল্যবান জামানত পরিণত করা বলপূর্বক গ্রহণ মর্মে গণ্য হয়। এই সকল ক্ষেত্রে ভয় দেখানো গোল দিবেন দূরবর্তী। দূরবর্তী শব্দটা গোল দেন, পাইছেন? এবং সে কারণে এইগুলো বলপূর্বক গ্রহণ বলে গণ্য হবে। কিন্তু পিস্তল দেখিয়ে জিম্মি করে টাকা আদায় করা দস্যুতা মর্মে গণ্য হবে। একটু কাহিনী শুনেন। ভয়টা যদি আপনি তাৎক্ষণিক দেখান, যে পিস্তল দেখাই বললাম ওবায়দুল সাহেবরে এখনই 5 লাখ টাকা বের করেন, এখনই, এটা হলো দস্যুতা বা ছিনতাই। দস্যুতার আর এক নাম ছিনতাই। আর বলপূর্বক গ্রহণের আর এক নাম কি? চাঁদাবাজি। দস্যুতা আর ছিনতাইয়ের মধ্যে মূল পার্থক্য হলো, চাঁদাবাজির হয় হলো ভয় দেখানো, যেটা হয় এটা কি? দূরবর্তী। আর যেটা নগদে টাকা পয়সা নিয়ে যায় ভয় দেখাইয়া, সেটা হচ্ছে কি? দস্যুতা বা ছিনতাই। আবার বলি, বলপূর্বক গ্রহণ সমান সমান চাঁদাবাজি, আর দস্যুতা সমান সমান ছিনতাই। দেখেন, কারণ এক্ষেত্রে তাৎক্ষণিক ভয় দেখে অর্থ আদায় করা হয়, দস্যুতার ক্ষেত্রে ভয়টা হয় তাৎক্ষণিক। আচ্ছা, এটা আপনারা এমনি বুঝেন। ধরেন ছিনতাই বলি, যেটা রাস্তাঘাটে যে ছিনতাই করে, ছিনতাইকার কি থামাই বলে যে 1 মাসের মধ্যে দিবা? তো নগদে দরকার, এই মুহূর্তে যা আছে তাই দাও। গলার পেন্সিলে নিয়ে গেছে, দস্যুতা। আর ও যদি ভালো হতো, যে এই যে আপনার প্রথম দেখা দিয়ে গেলাম, 1 মাসের মধ্যে আমার এই কয় টাকা দেবেন, এবং ঠিকই 1 মাসের মধ্যে ভয় পেয়ে যদি দেয়, তখন সেটা কি? চাঁদাবাজি। বুঝছেন? তাহলে জেনে রাখা ভালো। তাই আমরা চলে আসি, দেখেন 383 ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞা, এবং 84 ধারায় কি আছে বলেন? শাস্তি।
4 নম্বর পয়েন্টটা দেখেন, চুরির ক্ষেত্রে বল প্রয়োগ থাকে না, কিন্তু বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে চুরি থাকে। এটা আসলে অযৌক্তিক কথা, এটা বোঝার দরকার নাই। জাস্ট 5 নাম্বারটা দেখেন, বলপূর্বক গ্রহণের অপরাধ সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। আন্ডারলাইন করেন, যখন যে ব্যক্তিকে ক্ষতির ভয়ে রাখা হয়েছে সে প্রকৃতপক্ষে, আন্ডারলাইন করবেন, সম্পত্তি অর্পণ করেছে। মানে টোটাল অপরাধটা হবে যখন আমি ভয় দেখাইছি আর সে সম্পত্তিও দিয়ে দিছে। সম্পত্তি অর্পণ না করা পর্যন্ত বলপূর্বক গ্রহণ হয় না। যতদিন পর্যন্ত সম্পত্তি অর্পণ করে নাই ততদিন পর্যন্ত কি হয় নাই, বলপূর্বক গ্রহণ হয় নাই। তারপরেরটা দেখেন, বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে ক্ষতির ভয়, আন্ডারলাইন করবেন, দূরবর্তী হবে। পাইছেন স্মৃতি? অপরাধী এই ক্ষেত্রে ক্ষতির ভয় দেখায় কিন্তু সেটা তাৎক্ষণিকভাবে করে না। যদি সেটা তাৎক্ষণিকভাবে ক্ষতি করে ফেলতো তখন সেটা কি হয়ে যেত, দস্যুতা। তো চুরি আর বলপূর্বক গ্রহণের মধ্যে ফেরদৌস সাহেব বলেন, আমার কাছে আছেন, পার্থক্য কি কি আছে বলেন। ক্রিয়ার বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য কি হয় ভাই? চুরি তো অশুদ্ধভাবে বল বেশি দখল, যখন মানে দখলদারের কাছে তো অশুদ্ধভাবে যে জিনিসটা নিয়ে যায়। নুর আলম খান, চুরি আর এই বলপূর্বক গ্রহণের মধ্যে কোনো পার্থক্য আছে? কি পার্থক্য আছে বলেন। দাদাবাজি, জোর করে কি সাথে সাথে নিছে, কখন নিছে, দূরবর্তী হয়। আরেকটা পার্থক্য বলেন, আরেকটা। চুরির ক্ষেত্রে অস্থাবর, আর এই চাঁদাবাজির ক্ষেত্রে স্থাবর হয়। নাকি? আমরা শাস্তিতে চলে আসি, আসেন। হ্যাঁ বলেন দিনেশ। আপনি তো মিয়াপুরের ক্যাডার না, আপনার বাড়ি যেন কোন জায়গায়? এটা কি কি হবে? হ্যাঁ, ভালো পথে নেবেন তাই তো? বলপূর্বকের পথে নেবেন নাকি ভালো পথে নেবেন তাই বললেন? আচ্ছা, অবশ্যই সেটা চাঁদাবাজি। মসজিদে দিতে তো কেউ বাধ্য না, মন্দিরে দিতে কেউ বাধ্য না। এটা হচ্ছে তার বিবেচনামূলক ক্ষমতা, তার যদি মন গলে দেবে, না হলে নাই। কিন্তু আপনি যে তারা ভয় দেখাই আদায় করতেছেন, এটা কি হবে, চাঁদাবাজি। বুঝছেন? নায়কগিরি খাটানো যাবে না। পুলিশ এসে কয় না বাংলা সিনেমায় যে আপনি আইন হাতে তুলে নিছেন। দান হিসেবে বস্তু দিতে, তাহলে দান হিসেবেও যদি জোরপূর্বক আনেন সেটা তো বলপূর্বক গ্রহণ। বলতেছে যে তুমি মসজিদে 5,000 ইট দান করে দাও, মসজিদে এসি দিয়ে দাও, দান। দান কি সে স্বেচ্ছায় করতেছে? দান তো আপনি তারে কোনো ভয় দেখাইয়া করতেছেন। তা সেটা কি হচ্ছে, চাঁদাবাজি। বুঝতেন দিনেশ? আচ্ছা, আমরা সাজায় চলে আসি। দেখেন, এখানে দুইটা তীর লাগাবেন, 84-র সাথে লাগাবেন 86, আর 85-র সাথে লাগাবেন 87। ওই যে 84 থেকে একটা তীর নিয়ে দিবেন 86, আর 85 থেকে একটা তীর নিয়ে দিবেন 87। বুঝেন নাই? 84 থেকে একটা তীর টেনে এনে 86-তে লাগান, আর 85 থেকে একটা তীর টেনে এনে 87-তে লাগান। তার নাই? আচ্ছা, এই যে দেখেন, আমরা বলপূর্বক গ্রহণের সংজ্ঞা দিছে 383, শাস্তি বলছে বল 384-তে বল প্রয়োগ বা বলপূর্বক, এনে বল প্রয়োগ গ্রহণের সাজা, বাংলাটা লিখে নেন, বলপূর্বক গ্রহণের শাস্তি কি, বলপূর্বক গ্রহণের শাস্তি, বলপূর্বক গ্রহণ। প্রয়োগ বাদ দেন,
কাটেন অপারেশন করেন আপনার ইচ্ছা, বাট ভাষাটা হবে বলপূর্বক গ্রহণের শাস্তি। যে কোনো বর্ণনার কারাদণ্ড যা 3 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। পাইছেন? তাহলে বলপূর্বক গ্রহণের সাজা কত? 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। 386-তে চলে আসি। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণ। কি বলেন? মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে। এখানে একটা কথা বুঝেন, শুধু বলপূর্বক গ্রহণ মানে মৃত্যু বা গুরুতর আঘাত ছাড়া অন্য কোনো ভয় দেখাইয়া চাঁদাবাজি করছেন, মানে ক্ষতির ভয়ে রাখছেন এবং টাকা পয়সাও নিয়ে নিছেন, তাহলে হলো 384। আর যখন আপনি যারে ভয় দেখাইয়া কাজটা টাকা পয়সা নিছেন, তারে ভয় দেখাইছিলেন কিসের ভয়? মৃত্যুর ভয় বা গুরুতর আঘাতের ভয়, তখন মামলা হবে কততে? 383। সাজা কত দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, যা আন্ডারলাইন করবেন, 10 বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড সহ। পাইছেন? তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, 84-তে সাজা 3 বছর, আর মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখায় যদি চাঁদাবাজি করে তাহলে সাজা কত? 10 বছর এবং অর্থদণ্ড। 85-তে চলে আসেন, 385 করেন। টোটাল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, ভয়ও দেখাইছে, টাকা পয়সাও নিয়ে নিছে। জি, 84-86 ভয় টয় দেখাইয়া টাকা পয়সাও নিয়ে নিছে। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইয়া 86, আর অন্যান্য ক্ষেত্রে ভয় টয় দেখাই নিয়ে গেলে 84। এবার 85 দেখেন, বলপূর্বক গ্রহণের জন্য। গ্রহণের জন্য শব্দটা বলতেন, কোন ব্যক্তিকে গোল দিবেন ক্ষতির ভয়ে রাখা। আগে ভাষাটা বুঝেন, বলপূর্বক গ্রহণ এখনো টোটাল প্রক্রিয়াটা সম্পাদিত হয় নাই, কেবল ক্ষতির ভয়ে রাখছে। কেবল তারে বলছে যে তুমি যদি 50,000 টাকা না দাও 1 সপ্তাহের মধ্যে, তাহলে ইন্টারনেটে তোমার নামে কুৎসা রটাই দিব। কিসের ভয়ে রাখছে? ক্ষতির ভয়। সে এখনো টাকা পয়সা দেয় নাই। এই মুহূর্তে যদি মামলা করতে হবে 325, 325, সরি 85, 385 বলপূর্বক গ্রহণের জন্য। গ্রহণের জন্য মানে হলো কেবল ক্ষতির ভয়ে রাখছে, এখনো টাকা পয়সা এখনো পাই নাই বা দেয় নাই। বুঝছেন? সেই ক্ষেত্রে সাজা দেখেন, যে কোনো বর্ণনার কারাবাস, যা আন্ডারলাইন করবেন, 14 বছর পর্যন্ত হতে পারে বা 5 বছরের নিচে হবে না, অর্থদণ্ড বা উভয়। এখানে বা অর্থদণ্ড আছে, বা শব্দটা বললেন মানে কারাদণ্ড দিতে কিন্তু বাধ্য না, কি দিতে পারে? অর্থদণ্ড বা উভয়। বা যদি কারাদণ্ড দেয় তাহলে কারাদণ্ড হবে কতদিন? 5 বছরের কম হবে না, সর্বোচ্চ কত? 14 বছর। 14। কাহিনী বুঝেন কিনা? আচ্ছা আমি একটু বুঝাই, শোনেন। যদি যে পারেন সে উত্তর দিবেন, আর কেউ উত্তর দিতে গেলে ইন্টারফেয়ার করবেন না। যদি ধরেন বললো যে 50,000 টাকা না দিলে ইন্টারনেটে তোমার নামে কুৎসা রটাই দিব, এবং সে ভয়তে ভয়তে টাকাও দিয়ে দিছে, তাহলে কত ধারার অপরাধ হয়েছে? 384। কারণ এই জায়গায় ভয় দেখাইছে, টাকা পয়সাও কি নিয়ে নিছে। আর যদি বলতো যে 50,000 টাকা দিবা নাইলে তোমার কুৎসা রটাই দিব, এখনো সে টাকা দেয় নাই, তাহলে মামলা হতো 385। বুঝছেন? একটা হলো 84তে হলো টোটাল প্রক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে, আর 85 হলো যে 84তে যে টোটাল প্রক্রিয়া হয় নাই, শুধুমাত্র ভয়ে রাখছে, কিন্তু এখনো সে টাকা পয়সা দেয় নাই। তাহলে সাজা কিন্তু বেশি, ঘটনা ঘটে গেলে সাজা কম, আর মাত্র ক্ষতির ভয়ে রাখছে তাইলে সাজা কিন্তু বেশি।
তাই বুঝাচ্ছে না? জি স্যার। 86 দেখেন, 86 তো পড়লামই। মৃত, হ্যাঁ বলেন বলেন। যে আপনি একজনের কাছে 50,000 টাকা করলাম, হুম, সে আমাকে 30,000 টাকা পেমেন্ট করলো, 20,000 টাকা দিল না, সেক্ষেত্রে 385 হবে দিলেন। সেক্ষেত্রে 85ও দিবেন, 84ও দিবেন। টাকা তো আপনার পেয়ে গেছে দেখেন, বুঝছেন? সেক্ষেত্রে ধারা আসবে দুইটা। মামলা আমরা করছি জি, যে চাঁদা চাইছে, চাঁদা টাকা পেমেন্ট করছে, আর বাকি টাকা চাচ্ছে, আমরা কাশিটি থানায় একটা মামলা হয়েছিল। আসামিকে আটকালো না, বললো যে চাঁদা পেমেন্ট করে দিচ্ছি, চাঁদা হয়তো 385। আর আমাদের কোর্ট কাছারির যে বিষয়গুলো, ওই জায়গায় মামলা লিখলে যা হয়, ওই যা বলে চুরির কথা লেখে যে জমানো টাকা এসে নিয়ে গেছে, জোরপূর্বক নিয়ে গেছে, তাহলে ওটা কি ধারা দিচ্ছেন চুরি, বাট ওটা তো অ্যাকচুয়ালি চুরিতে, ওটা হয়েছে ওটা হয়ে গেছে দস্যুতা, ওটা হয়ে হলো কি চুরি। চুরি আপনারা দিচ্ছেন, বাট হয় কিন্তু আরো বড় অপরাধ। তো বিষয়টা হলো তাই। আচ্ছা যাই হোক, তো তাহলে 86 ধারাটা দেখেন, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে বলপূর্বক গ্রহণ। মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রেখে, এটা তো আমরা পড়ছি, মানে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছে, টাকা পয়সা নিয়েও নিছে। 86। কিন্তু যদি এরকম হতো বলপূর্বক গ্রহণের জন্য, 87 দেখেন, গ্রহণের জন্য মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখা, মানে হলো কেবল মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাইছি পিপাস সাহেবরে, কিন্তু উনি টাকা পয়সা এখনো দেয় নাই, তার আগে উনি মামলা করে দিছে। তখন মামলা কততে? 387-তে। সাজা দেখেন, যাবজ্জীবন কারাবাস, যা 7 বছরের নিচে হবে না। আপনাদের মনে রাখার সহজ পদ্ধতি হলো 84 আর 86-তে টোটাল পদ্ধতি সম্পন্ন হয়ে গেছে, আর ক্ষতির ভয়ে রাখছে 85, মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, 86। হ্যাঁ, কিবরিয়া সাহেব বলেন। এবং এখানে একটা মজার জিনিস দেখেন, যখন টোটাল প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে 84 আর 86-তে সাজা কম, আর মাত্র ক্ষতির ভয়ে রাখছে বা মৃত্যু বা গুরুতর আঘাতের ভয়ে রাখছে, তখন কিন্তু সাজার পরিমাণ বেশি। এখন বলতে পারেন যে তার এরকম হইলো কেন? এরকম হলো কেন? যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছে, তার বিরুদ্ধে মামলা হবে না, বাট আত্মহত্যা করতে যে ব্যর্থ হইলে 309, 309। বিগত বছরের প্রশ্ন দেখেন, আরিফ জামানকে হুমকি দেয় যে তাকে আরিফকে টাকা না দিলে জামান সম্পর্কে সে মানহানিকর বক্তব্য প্রকাশ করবে। আরিফ যে অপরাধ করেছে সেটা হলো কি বলেন? বলপূর্বক গ্রহণ। এখন আপনারা 2 নাম্বারটা দেখেন, মিথ্যা উৎস রটানোর ভয় দেখিয়ে কে 1 লক্ষ টাকা দিতে বাধ্য করে, এবং নিম্নের কোন অপরাধ করেছে? কি করেছে? বলপূর্বক গ্রহণ। এই দিনেশ সাহেব, এই যে 2 নাম্বার প্রশ্নটা পড়লাম, এই জায়গায় কত ধারায় মামলা হবে বলেন? কেউ বলবেন না, সবারই জিজ্ঞেস করবো। দিনেশ বলেন, 2 নাম্বার প্রশ্নে, দিনেশই বলুক, 2 নাম্বার প্রশ্নে কত ধারায় মামলা হবে? কত? 83 জায়গায় লেখা তাই। 383 ধারায় কোনো মামলা হয়? সংজ্ঞার দ্বারাই কোনো মামলা হয়? ছিয়াশি কেন হলো না বলেন? 85 86 কেন হলো না, ব্যাখ্যা দেন। কি করে নাই? আচ্ছা, আপনি তো 84 বললেন, এখন 84 যে আপনি আন্দাজে বলেন নাই, এটা প্রমাণ দেন। 85 86 কেন হলো না এই এই প্রশ্নে, সেটা বলেন, ব্যাখ্যা দেন।
তো এই কারণে 85 হবে না, তাই তো? আর 86 হবে না কেন? মারতি তো কোনো সময় যাবে না, মারলে তো আর সেটা দস্যুতা হয়ে যাবে, চাঁদাবাজি থাকে না। 86-তে ভয় দেখা গেল মৃত্যু বা গুরুতর আঘাত, মৃত্যু বা গুরুতর কি বলবেন? আর এ জায়গা তো মৃত্যু গুরুতর আঘাতের ভয় দেখায় নাই, এ জায়গা কিসের ভয় দেখাইছে? মিথ্যা কুৎস রটানো, মানে ক্ষতির ভয় দেখাইছে, এই কারণে 84। আর এবং টাকা পয়সা নিয়ে নিছে, যদি মৃত্যু গুরুতর আঘাতের ভয় দেখাতো তাহলে মামলা হতো 86, বুঝছেন? আর শুধু ক্ষতির ভয় দেখাইছে, টাকা এখনো নেয় নাই, তাহলে মামলা হতো 85। আর এই ভয়টা যদি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখাতো, টাকা পয়সা নেই নাই, তাহলে হলো কত? 87, বুঝছেন? লক্ষ টাকা দিতে বাধ্য করে মানে কি? টাকা বাধ্য করে বলতে কি বোঝাচ্ছে বলেন? তো সেলফ প্র্যাকটিসের 6, 7, 8, 9, 10, 11 এগুলা পড়ে ফেলবেন, ভালো করে সবই পড়বেন, এগুলা বেশি বেশি করে পড়বেন 6 থেকে লাস্ট পর্যন্ত। আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার শুরু করবো ইনশাল্লাহ। ভাই দস্যুতা আমরা চুরি বুঝছি, চুরি আর বলপূর্বক গ্রহণ যদি আপনি বুঝে থাকেন তাহলে দস্যুতা বোঝা খুব ইজি। চুরি আর বলপূর্বক গ্রহণে দস্যুতার উপাদান থাকতে পারে, বা চুরি কখনো কখনো দস্যুতা হতে পারে, আবার বলপূর্বক গ্রহণও কখনো কখনো দস্যুতা হতে পারে। যখন চুরি করতে গিয়ে বা দস্যুতা করতে গিয়ে 3টা কাজ, 3টা অপরাধ সংঘটিত হয়, অথবা 3টা অপরাধের ভয় দেখায়, অথবা 3টা অপরাধের উদ্যোগ নেয়। 3টা অপরাধ কি কি? মৃত্যু, আঘাত, বেআইনি বাধা। কি কি বলেন? মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা। একটু শুনেন, চুরি করতে গিয়া যদি মৃত্যু ঘটায় বা আঘাত দেয় অথবা বেআইনি বাধা দেয়, অথবা এই মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নেয়, অথবা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখায়, তখন সেই চুরি হয়ে যাবে দস্যুতা। চুরি করতে গেছেন, চুরি করতে গিয়ে বাধা দিছে, তারা হত্যা করছেন, এই চুরি কি হয়ে গেছে? দস্যুতা। চুরি করতে গেছেন, তারে হত্যার উদ্যোগ নিছেন বা আঘাতের উদ্যোগ নিছেন, কি হয়ে যাবে? দস্যুতা। চুরি করতে গেছেন, ধরা পড়ে গেছেন, তারে তাৎক্ষণিক ভয় দেখাইছেন যে আমার না ছাড়লে বা না দিলে কিন্তু এই ঘটনা ঘটাবো, হয়ে গেছে কি? দস্যুতা। বুঝতেন? তাহলে চুরি করতে গিয়ে বা চাঁদাবাজি করতে গিয়ে যদি 3টা জিনিস, 3টা অপরাধ, মৃত্যু, আঘাত, বাকি বেআইনি বাধা, এই 3টা অপরাধ সংগঠন করছে, অথবা উদ্যোগ নিছে, অথবা কি তাৎক্ষণিক ভয় দেখাইছে, তখন সেই চুরি বা সেই বলপূর্বক গ্রহণ হয়ে যাবে কি বলেন? দস্যুতা। বুঝছেন? আচ্ছা শুনেন তো, এই বই পড়েন কেন? কি পড়েন না যারা? ধরেন একজন মহিলা হেঁটে যাচ্ছে, এখন বাইক নিয়ে, মহিলা তো ফুটপাতে হেঁটে যাচ্ছে, এখন বাইক নিয়ে একজন লোক বাইকের পিছনে বসা, মোটরসাইকেলের পিছনে বসা, ওই মহিলার গলার যে চেন ছিল, চেন টান দিছে, চেন ছিঁড়ে ওই লোকের হাতে চলে গেছে, সে বাইক নিয়ে চলে গেছে। মহিলা দেখেও নাই যে কে চেন নিল, বাট এতটুকু টের পাইছে যে একজন দৌড় দিয়ে বাইকে নিয়ে চলে গেল, ফেস দেখে নাই। বলেন তো এটা চুরি হয়েছে না বলপূর্বক গ্রহণ হয়েছে না দস্যুতা হয়েছে? বলে দস্যুতা বা ছিনতাই। কেন ছিনতাই হলো? কারণ চুরি করতে গিয়ে আঘাত দিচ্ছেন, আঘাত হয়ে গেলে সেটা হয়ে যাবে কি? দস্যুতা। যদি ওই চেনটা তার ব্যাগের ভিতরে আছে, যে নিচে মহিলা টেরই পায় নাই, তখন হয়েছে চুরি। যদি তারে বলতো যে তুমি যদি চেন 1 মাসের মধ্যে না দাও তোমার নামে কুৎসা রটাবো, তখন হয়ে যেত কি? চাঁদাবাজি। চাঁদাবাজি। আর তাৎক্ষণিক ভাবে তারা আঘাত করে ওটা নিয়ে গেছে, এটা হয়ে যায় কি? দস্যুতা বা ছিনতাই। বুঝছেন? তো আমরা একটু পড়ি দেখেন, এবং সেই সাথে সাথে একটু বলে নি যে চাঁদাবাজির ক্ষেত্রে ভয় থাকে দূরবর্তী ভয়, আর দস্যুতা বা ছিনতাইয়ের ক্ষেত্রে ভয় থাকে তাৎক্ষণিক।
এবং আমাদের দণ্ডবিধিতে একটা অপরাধী আছে যে অপরাধের সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাজা উল্লেখ, মানে সর্বনিম্ন সর্বোচ্চ সদস্য, যে সর্বনিম্ন কয়জন করবে, সর্বোচ্চ কয়জন করবে, 1 থেকে 4। যদি সর্বনিম্ন একজন, সর্বোচ্চ কয়জন, 4 জন দস্যুতা করতে পারে। কিন্তু দস্যুতা যখন 5 জন ব্যক্তি করবে তখন সেটা হয়ে যাবে কি, ডাকাতি। বুঝেন কিনা? এই দিনেশ সাহেব, 5 জন ব্যক্তি চুরি করতে গেছে, এখন চুরি করতে গিয়ে একজন ধরা পড়ছে, ধরেন বাকি কয়জন তারে ছুটাই নিয়ে আসছে ওই বাড়ির লোকজন মারপিট করিয়া। বলেন কোন অপরাধ হইছে? চুরি করতে গেছিল কিন্তু। হ্যাঁ, কেন ডাকাতি হবে ব্যাখ্যা দেন। 5 জন হলেই ডাকাতি, 5 জনে চুরি করে না? আসল জায়গার ব্যাখ্যা দেন। আপনার উত্তর হয় কিন্তু ব্যাখ্যা হয় না। তারে তো যে চুরি করতে গিয়ে আঘাত দিছে, তাই সেটা হয়ে গেছে দস্যুতা। আর 5 জনে মিলে যেহেতু দস্যুতা করছে হয়ে যাবে কি, ডাকাতি। বুঝছেন? কিন্তু 5 জনে নিরিবিলি চুরি করছে, 5টা গরু নিয়ে আইছে, কেউ টের পায় নাই, এটা কি ডাকাতি হয়েছে? এটা কি চুরি? বুঝছেন? তাহলে চুরি, ডাকাতি আর দস্যুতার ভিতরে শুধু সংখ্যাগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই। 1 থেকে 4 জন মিলে করলে দস্যুতা, 5 জন মিলে করলে কি, ডাকাতি। আসেন আমরা এটা পড়া শুরু করি। এই স্মৃতি বুঝছেন? আচ্ছা, তো দস্যুতা বা ছিনতাই লিখছেন সবাই? দণ্ডবিধির আন্ডারলাইন করবেন। 390 ধারায় দস্যুতাকে সংজ্ঞায়িত করা হয়েছে। কত ধারায়? 390 ধারা বলা হয়েছে সকল দস্যুতাই চুরি বা বলপূর্বক গ্রহণ থাকে। বা শব্দটা গোল থাকেন, বা পাইছেন? ইন অল রবারি দেয়ার ইজ আইদার থেফট অর এক্সটর্শন। দস্যুতায় হয় থাকবে চুরি, না হয় থাকবে কি বলেন, বলপূর্বক গ্রহণ। দস্যুতা হলো চুরি বা বলপূর্বক গ্রহণের থেকে মারাত্মক ধরনের অপরাধ। এখন আমরা চলে আসি যে যখন চুরি দস্যুতা বলে গণ্য হবে। চুরি দস্যুতা বলে গণ্য হবে যখন চুরি করার জন্য অপরাধী কোনো ব্যক্তিকে, এই যে দেখেন, স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির, আন্ডারলাইন করবেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা করার চেষ্টা করে। কি কি করে? মৃত্যু, আঘাত, বেআইনি বাধা দিছে অথবা কি করার চেষ্টা করছে। 2 নাম্বার দেখেন, মৃত্যু, আঘাত, বেআইনি বাধার গোল দিবেন তাৎক্ষণিক ভয় দেখায়। তাৎক্ষণিক ভয় দেখায়। তাহলে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয় বা উদ্যোগ নেয়, অথবা তাৎক্ষণিক কি দেখায়, ভয় দেখায়। অনেক ক্ষেত্রে দেখা যায় অপরাধী, এই যে দেখেন, অপরাধী চুরি করার সময় কোনো ব্যক্তিকে হত্যা, আঘাত বা বেআইনি বাধা দেয়নি, কিন্তু সে হত্যা, আঘাত বা আটক রাখার তাৎক্ষণিক ভয় সৃষ্টি করে সম্পত্তি গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে চুরি দস্যুতায় পরিণত হবে। অর্থাৎ যে ক্ষেত্রে চুরি করার সময় হত্যা, আঘাত বা বেআইনি আটক করা হয় বা চেষ্টা করা হয় সেটা অবশ্যই দস্যুতা। কিন্তু যদি হত্যা, আটক বা আঘাত না করা হয় বা করার চেষ্টা না করা হয়, সেই ক্ষেত্রেও চুরি দস্যুতা হতে পারে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি আটকের, আন্ডারলাইন করবেন, তাৎক্ষণিক ভয় দেখিয়ে চুরি করা হয়। তাহলে চুরির ক্ষেত্রে যদি মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেন, মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার উদ্যোগ নেন, বা মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক ভয় দেখান, তাহলে সেই চুরিটা হয়ে যাবে কি, বুঝছেন? এবার দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসে, লিখিত পরীক্ষায়, যে দস্যুতা কি, চুরি কখন দস্যুতায় হিসেবে গণ্য হয়, বা বলপূর্বক গ্রহণ কখন দস্যুতা হিসেবে গণ্য হয়, আলোচনা করুন। তারপরে দেখেন, বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যদি অপরাধী বলপূর্বক গ্রহণের সময়, বলপূর্বক গ্রহণ দস্যুতা বলে গণ্য হবে যদি অপরাধী বলপূর্বক গ্রহণের সময় যে ব্যক্তিকে ভয়ে রাখা হয়েছে তার নিকট উপস্থিত থাকে এবং উক্ত ব্যক্তিকে বা অন্য কোনো ব্যক্তিকে, এই যে দেখেন, তাৎক্ষণিক মৃত্যু, তাৎক্ষণিক জখম বা তাৎক্ষণিক কি বেআইনি বাধার ভয় রাখে, বা অপরাধী এবং অপরাধী বলপূর্বক আদায় করে, এবং যে ব্যক্তিকে ভয় রাখা হয়েছে উক্ত ব্যক্তিকে বলপূর্বক আদায়কৃত উক্ত বস্তু অর্পণ করতে কি করে, প্ররোচিত করে। কি ইমন সাহেব বুঝতেছেন না? বলপূর্বক গ্রহণ দস্যুতা হওয়ার প্রাথমিক শর্ত হলো অপরাধীর উপস্থিতি,
বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়েছে তা নির্ধারণ করার ক্ষেত্রে দেখতে হবে বলপূর্বক গ্রহণের সময় অপরাধী ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে অপরাধ করেছে কিনা। এখানে উপস্থিতির থেকেও যেটা বেশি জরুরি সেটা হলো ভয়টা যে দেখাইছে, এই ভয়টা কি তাৎক্ষণিক ভয় নাকি দূরবর্তী ভয়। তো দস্যুতা নির্ধারণের উপায় দেখেন, যে কথা বললাম সেটাই। সুতরাং আন্ডারলাইন করবেন, চুরি বা বলপূর্বক গ্রহণ দস্যুতা হবে কিনা তার নির্ধারণ করতে গোল দিবেন। 4টি বিষয় বিবেচনা করুন। কয়টা? 4টা। 4টার প্রথমটা দেখেন, স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দিয়েছে কিনা। স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার চেষ্টা করেছে কিনা। তারপরে দেখেন, সে মৃত্যু, আঘাত বা বেআইনি বাধার তাৎক্ষণিক গোল দিবেন, ভয় সৃষ্টি করেছে কিনা। 4 নাম্বার দেখেন, বলপূর্বক গ্রহণের সময় অপরাধী আন্ডারলাইন করবেন ভিকটিমের নিকটে বা আশেপাশে কোথাও উপস্থিত থেকে তাৎক্ষণিক ভয় সৃষ্টি করেছে কিনা। শুধু ভিকটিমের আশেপাশে থাকলেই হবে না, থেকে কি করতে হবে? ভয় সৃষ্টি করতে হবে। জেনে রাখা ভালো, তো চলে আসেন। জেনে রাখা ভালো। প্রথমটা দেখেন, 390 ধারায় দস্যুতার সংজ্ঞা এবং 392 ধারায় দস্যুতার শাস্তি উল্লেখ করা হয়েছে। সংজ্ঞা কত ধারায়? 390 ধারা, শাস্তি 392। সকল দস্যুতায় হয় চুরি অথবা বলপূর্বক গ্রহণ থাকে। দস্যুতায় কি থাকে? চুরি অথবা বলপূর্বক গ্রহণ। 3 নাম্বার দেখেন, দস্যুতার ক্ষেত্রে সদস্য হতে হবে 4 বা তারের কম। এটা বিবিআই 4 বা 4-এর কম। তাহলে সর্বোচ্চ কয়জন? সর্বোচ্চ 4 জন, সর্বনিম্ন 1 জন। 390 ধারায় চুরি বা বলপূর্বক গ্রহণের সময় গোল দিবেন, 3 শ্রেণীর অপরাধ সংগঠন করা বা করার চেষ্টা দস্যুতা হতে পারে। মৃত্যু, আঘাত, আর একটা কি বলে? আমরা এই 3টা অপরাধের সংজ্ঞা পড়ে আসছি, মৃত্যু শাস্তি, আঘাতের শাস্তি, বেআইনি বাধা। কেউ বলতে পারবেন কত কত ধারায় আছে? 302। আর আঘাত? আঘাত 323। আঘাত 323। আর বেআইনি বাধা 341। সাজা 341। আচ্ছা, উদাহরণে আসি। দেখেন, এ রাজপথে জেড এবং জেড এর শিশুর সাথে সাক্ষাৎ পাই। এ শিশুটিকে নিয়ে যায় এবং এই মর্মে হুমকি প্রদান করে যে যদি জেড এর টাকার থলে তাকে অর্পণ না করে তাহলে সে জেড এর শিশুটিকে গিরিচূড়ার নিচে নিক্ষেপ করবে, মানে পাহাড়ের নিচে নিক্ষেপ করবে। ভয়ে জেড টাকার থলে একে অর্পণ করে। তাৎক্ষণিক ভয় দেখিয়ে এ জেড এর নিকট থেকে উক্ত থলে গ্রহণ করেছে, সেটি এমন বলপূর্বক গ্রহণ কিসে পরিণত হবে? দস্যুতায়। আর যদি বলতো যে আপনি তো প্রায় এই রাস্তা দিয়ে চলাফেরা করেন, আমারে 1 মাসের মধ্যে 1 লক্ষ টাকা দিবেন, যদি না দেন তাহলে আপনার বাচ্চাকে ধরে ফেলাই দিব, তখন এটা হয়ে যেত কি? বলপূর্বক। বুঝছেন? আমরা শাস্তিতে চলে আসি। দস্যুতার সংখ্যা কত ধারায়? 390। শাস্তি দেখেন, দস্যুতার শাস্তি 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। সশ্রম বলছে এই চুরি, দস্যুতা, দস্যুতা, ডাকাতি যা আছে সব সাজা সশ্রম। পরেরটা দেখেন, যদি সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে দস্যুতা অনুষ্ঠিত হয়। রাজপথ শব্দটা নাই, লিখে নেন। সূর্যাস্ত বা সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে কোথায় দস্যুতা করছে? রাজপথে, মানে যে জায়গায় চলাচল করে যে পথ দিয়ে, সেটা হলো রাজপথ। তাহলে সাজা বেশি। দেখেন, 14 বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে। এই স্মৃতি বলেন তো, তাহলে দস্যুতার সাজা কি কি? দিনের বেলায় চিন্তাই করলে কি সাজা হবে বলেন, এটা বলেন। হ্যাঁ, দিনের বেলায় রাজপথে করছে 14 বছর। তানভীর সাহেব, দিনের বেলায় চিন্তাই করছে রাজপথে, কেন ব্যাখ্যা দেন? সূর্যাস্ত, মানে সূর্যাস্ত এই যে এখন সূর্য অস্ত গেছে, সূর্যোদয়ের পূর্বে মানে রাতের বেলায় যদি রাজপথে দস্যুতা করেন সাজা 14। আর যদি বলে সূর্যোদয় আর সূর্যাস্তের মধ্যবর্তী সময়
সূর্যোদয় এবং সূর্যাস্তের মধ্যবর্তী সময়, মানে দিনের বেলা। তাহলে কত বছর? তাই খালি সূর্যাস্ত সূর্যোদয় দেখেই 14 দাগায়েন না, আগে কি সূর্যাস্ত আছে নাকি আগে সূর্যোদয় আছে এটা দেখেন, যে ওটা কি দিন নাকি রাত। বুঝছেন? আচ্ছা, 393 ধারা দেখেন, দস্যুতা করার উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট রবারি। আপনি মনে রাখবেন যেহেতু দস্যুতার সাজা 10 বছর, তাহলে দস্যুতার উদ্যোগের সাজা একটু কম হবে। 10-এর পরে আমাদের প্যাটার্ন কত আছে দণ্ডবিধিতে? 7 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং অর্থদণ্ড। বুঝছেন? তারপরে 394 ধারাটা দেখেন, দস্যুতা সংগঠনে আন্ডারলাইন করবেন, স্বেচ্ছাধীন আঘাত প্রদান। দস্যুতা শুধু করছেন তা না, আঘাতও করছেন, তাহলে সাজা হবে যাবজ্জীবন কারাবাস বা 10 বছর পর্যন্ত সশ্রম কারাবাস এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। যাবজ্জীবন বা 10 বছর এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে দস্যুতার সংজ্ঞা পেলাম আমরা 390, শাস্তি পেলাম 392, দস্যুতার উদ্যোগের শাস্তি পেলাম 393, দস্যুতার ফলে আঘাত করছে তার 394। আর সব জায়গায় কিন্তু কি সাজা আছে? সশ্র। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি সেলফ প্র্যাকটিস। বিগত বছরের প্রশ্ন, 2020 সালে একটা প্রশ্ন এসেছে, সর্বনিম্ন 1.5 জন ব্যক্তির অংশগ্রহণে পেনাল কোড 1860 অনুযায়ী দস্যুতা সংঘটিত হতে পারে। সর্বনিম্ন হলে 1 জন, সর্বোচ্চ হলে কত? 4 জন। 3 নাম্বার প্রশ্নটা দেখেন, ক রাজপথে চকে পিস্তল দেখিয়ে চয়ের নিকট অর্থ দাবি করায়, চয়ের নিকটে থাকা অর্থ গয়ের নিকট সমর্পণ করে, এখানে গ কর্তৃক সংগঠিত অপরাধ কি হবে বলেন? রবারি বা দস্যুতা। যে পিস্তল দেখায় নিতে, চুরি হয় নাই, চুরি তো জানতো না। দস্যুতা ইংরেজি রবারি, আর দস্যুতার বাংলা প্রতিশব্দ ছিনতাই। লুট করে না, লুট করে বলে। তো আপনি আমাদের দণ্ডবিধিতে লুট শব্দটা নাই, বাট লুট যখন 1 থেকে 4 জন করে দস্যুতা, আর লুট করে যখন 5 বা ততোধিক ব্যক্তি, তখন সেটা হয়ে যাবে কি? ডাকাতি। 5 নং প্রশ্নটা দেখেন, প্রতিটি দস্যুতায় রয়েছে চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়, অথবা হবে এবং না কিন্তু, কি বলেন? সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে মোটামুটি পড়ে ফেলবেন। 8 নং প্রশ্নটা দেখেন, দস্যুতার ক্ষেত্রে মৃত্যু, আঘাত বা অবৈধ অবরোধ করার জন্য ভয় দেখানো হতে হবে, কি বলেন? তাৎক্ষণিক। 11 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন, এ জেড কে ধরে ফেলে এবং জেড এর গোল দিবেন সম্মতি ছাড়া, অসাধুভাবে জেড এর পোশাক হতে জেড এর অর্থ ও গহনাসমূহ নিয়ে নেয়, এক্ষেত্রে এর অপরাধ হলো চুরি। একটু বুঝাই, ধরেন আমি ফেরদৌস সাহেবরে ধরে ফেলছি, ধইরা এখন উনার পকেট থেকে টাকা আর গহনাসমূহ আমি নিছি, কিন্তু উনি টের পাই নাই, উনি টের পাই নাই, তাহলে এটা হইছে কি? চুরি। আর যদি উনি বুঝতে পারতো যে এগুলা নিচ্ছে, তাহলে হয়ে যেত দস্যুতা। পরের উদাহরণটা দেখেন, 12, দস্যুতা হয় নাই, চুরি হয়েছে। বুঝছেন? আপনারা আমি ধরছি, আপনারা আমি ধরছি যে কিবরিয়া সাহেব কোথায় যান, এদিক যাওয়া যাবে না, বা আপনার সাথে কোলাকুলি করতেছি, কোলাকুলির ফাঁকে আপনার পকেট থেকে মানি ব্যাগটা নিয়ে নিছি, আপনি টের পান নাই, কি হয়েছে? চুরি। এবার 12 নাম্বারটা দেখেন, এ জেড কে ধরে ফেলে জেড এর সম্মতি ছাড়া অসাধুভাবে জেড এর পোশাক হতে জেড এর অর্থ গহনাসমূহ নিয়ে নেয়, এই পর্যন্ত কি হয়েছে? চুরি। উক্ত গহনা গ্রহণের সময় এ জেড কে ইচ্ছাকৃতভাবে বেআইনি বাধা দেয়, যখন গ্রহণ করতেছিল তখন এ শুধু ওইগুলো গ্রহণই করে নাই, বরং বেআইনি ভাবে তারে বাধাও দিছে। তাহলে আমরা জানি চুরি করার সময়
যদি মৃত্যু, আঘাত বা বাধা দেয় তখন সেই চুরি কি হয়ে যায়? দস্যুতা। এই ক্ষেত্রে এর অপরাধ হলো কি বলেন? দস্যুতা। বুঝছেন? এগুলা যদি আপনি না বুঝেন তাহলে আপনি তো পরীক্ষার সময় এগুলা থেকে প্রশ্ন আসে। আর উকিল সাহেবরা যারা ফৌজদারি প্র্যাকটিস করবেন তারা তো এই মামলা সাজাইতে হইলে এই ধারা সম্পর্কে কি করলে কি অপরাধ হয় এটা তো আমার আগে বোঝা দরকার, নাইলে আমি লিখবো কিভাবে? 13 নম্বর দেখেন, এ রাজপথে জেডের সাক্ষাৎ পায়, পিস্তল দেখায় ও টাকা দাবি করে, জেড টাকা দিয়ে দেয়। কোনো দেরি নাই, সাথে সাথে সব হয়ে গেছে। কি হয়েছে বলেন? দস্যুতা বা ছিনতাই। দিয়ে দিবো আবার। 14, 15, 17 এগুলা পড়ে ফেলবেন। 17তে রাজপথে শব্দটা যোগ করবেন। সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে একটু লিখে রাখেন। সূর্যাস্ত 17 নম্বরে, সূর্যাস্ত সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে রাজপথে। পাইছেন? জি স্যার। রাজপথে করলে সাজা কত? 14 বছর। 14 বছর। জি ভাই। রাতের বেলা যদি বাড়িতে দস্যুতা করেন সাজা 10 বছরই, রাজপথে করলে 14 বছর। আমরা আজকের পড়ার প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, ডাকাতিটা পড়লে শেষ। দেখেন, ডাকাতি এই যে, আমরা আইডিয়া ছিল টাকা গুলো। আচ্ছা, ডাকাতি বা ট্যাকুইটি, ইংরেজিতে বলে ট্যাকুইটি। দেখেন, ইংরেজি জানতে হবে। আজকে আমরা কয়টা ইংরেজি জানলাম? দেখেন, চুরির ইংরেজি থেফট, বলপূর্বক গ্রহণ এক্সটর্শন, দস্যুতা রবারি, আর ডাকাতি কি? ট্যাকুইটি। দণ্ডবিধির 391 ধারায় ডাকাতির সংজ্ঞা, আর 395 ধারায় ডাকাতির শাস্তি, আর 396 ধারায় খুন সহ ডাকাতির শাস্তি উল্লেখ করা আছে। তাহলে 91তে দিছে ডাকাতির সংজ্ঞা, 95তে বলছে ডাকাতির শাস্তি, আর খুন সহ ডাকাতি কত ধারায়? 93 ধারায়। তো এখানে একটা বিষয় দেখেন, ডাকাতির সংজ্ঞা আমরা ইতিমধ্যে জেনে গেছি। 5 বা ততোধিক ব্যক্তির দস্যুতা করলে তারা কি বলে? ডাকাতি বলে। তারপর একটু পড়ি দেখেন, পেনাল কোডের 391 ধারায় ডাকাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। গোল দিবেন, যখন 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে, দস্যুতা করে, বা দিয়ে লেখেন, বা করার চেষ্টা করে, বা করার চেষ্টা করে। পান নাই? 5 বা ততোধিক ব্যক্তি একত্রে দস্যুতা করে, তারপরে কমার ওই জায়গায় বা দিয়ে লিখবেন, করার চেষ্টা করে। তখন উক্ত দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে। প্রত্যেক ডাকাতি দস্যুতা, কিন্তু প্রত্যেক দস্যুতা ডাকাতি না। অপরাধীর সংখ্যা ছাড়া ডাকাতি ও দস্যুতার উপাদান সমূহ অভিন্ন। 391 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তি গোল দিবেন মিলিতভাবে, কনজয়েন্টলি। মিলিতভাবে ইংরেজি হলো যে নিচেই লেখা, কনজয়েন্টলি। কনজয়েন্টলি শব্দটার অর্থ কি? মিলিতভাবে। 4 জন ব্যক্তি বাসার মধ্যে ঢুকছে, একজন দূরে পাহারা দিচ্ছে, ডাকাতি হবে না। সবাই সম্মিলিত মিলিতভাবে। ডাকাতি হইতে হলে সবার এক জায়গায় টাকা লাগবে। বুঝছেন? এবং করার দস্যুতা করে, বা আন্ডারলাইন করবেন, করার উদ্যোগ গ্রহণ করে। বা যে ক্ষেত্রে মিলিতভাবে দস্যুতাকারী বা দস্যুতা উদ্যোগকারীর সংখ্যা 5 বা ততোধিক হয়, বা এবং দস্যুতা সংগঠনের সহায়তাকারী এবং উপস্থিত ব্যক্তির সংখ্যা 5 বা ততোধিক হয়, তাহলে অনুরূপ সংগঠনকারী, প্রচেষ্টাকারী বা সহায়তাকারী প্রত্যেক ব্যক্তি ডাকাতি করেছে বলে কি হবে? গণ্য হবে। দিনেশ কি বিলাচ্ছেন নাকি নিজের ইচ্ছা মতো টাকায় যাচ্ছেন? কোনটা? আচ্ছা, ঠিক আছে। সুতরাং দস্যুতা ডাকাতি হিসেবে গণ্য হবে। আন্ডারলাইন করেন, 5 বা ততোধিক সদস্য থাকে, তারা অবশ্যই দস্যুতা সংগঠন করবে, আন্ডারলাইন করবেন। অথবা দস্যুতা সংগঠনে কি করে? প্রচেষ্টা করে, তারা অবশ্যই আন্ডারলাইন করেন, মিলিতভাবে বা কনজয়েন্টলি কাজটা করেছে। স্যার এখানে কি সক্রিয় উপস্থিতি থাকা লাগবে? মিলিতভাবে রাখতে হবে না। জেনে রাখার ভালো। সবশেষের পয়েন্টটা দেখেন, গুরুত্বপূর্ণ। যে ক্ষেত্রে 5 বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে, পাইছেন, কিন্তু পরবর্তীতে 5-এর কম সংখ্যক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারে না, কিন্তু তাদেরকে দস্যুতার জন্য দণ্ডিত করতে পারে। মামলা হয়েছিল 5 জনের বিরুদ্ধে, একজনে খালাস দিছে,
তাহলে বাকি 4 জন তো ডাকাতির সাজা পাবে না, কি সাজা পাবে? দস্যুতা। খুন সহ ডাকাতি আপনাদের পুরাতন বইতে আলাদা নাই, সমস্যা নাই। খুন সহ ডাকাতি আছে 396 ধারায়। কত ধারায়? প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আমার কথা শুনেন। ডাকাতি করতে গিয়ে যদি একজন খুন করে, সবাই সমানভাবে দায়ী হবে। ধরেন আমরা এই জায়গায় যারা আছি সবাই ডাকাতি করার জন্য পরিকল্পনা করছি, কিন্তু আমরা শপথ নিছি যে ডাকাতি করতে গিয়ে কাউকে হত্যা করব না। কিন্তু তারপরেও আমরা হত্যা করতে গেছি, মানে ডাকাতি করতে গেছি, দিনেশের মাথা গরম, দিনেশ একজনকে হত্যা করে ফেলাইছে, কিন্তু আমাদের অন্যান্য ডাকাত দলের কিন্তু সম্মতি ছিল না, তবুও সবাই সমানভাবে দায়ী হবো 396 ধারায়। বুঝছেন? জি। এবং মামলা যখন হবে শুধু 396 ধারায় হবে, এই জায়গা 34ও লাগবে না, 302ও লাগবে না। 34 তো অভিন্ন অভিপ্রায়, যৌথভাবে দায়ী করার জন্য লাগে হলো 34। কিন্তু এই 396 বলা আছে 5 বা ততোধিক ব্যক্তি ডাকাতি করলে, ডাকাতি সংগঠনকালে যদি খুন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে, তাতে সবার খুন করার উদ্দেশ্য থাক বা না থাক। বুঝছেন? এই 396 ধারায় বাংলাদেশ বার কাউন্সিলে একাধিকবার লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে। এরকম একটা প্রশ্ন আসছে যে একদল ডাকাত ডাকাত করতে গেছে, এলাকার অমুক মাস্টার বলছে যে বাবা তোমরা ডাকাতি করো, কিন্তু আমার গাড়ির লোকজনের গায়ে গায়ে হাত দিও না। তো তখন একজন ডাকাত ওই লোকরে গুলি করে মেরে ফেলছে। পরে গ্রামবাসী চলে আসছে, ভয়তে তারা পালাই চলে গেছে, ডাকাতি করতে পারে না কিন্তু পালাইয়া চলে গেছে। বলেন তো কি হয়েছে? খুন সহ ডাকাতি। খুন সহ ডাকাতি মামলা হবে কত ধারায়? 393। আচ্ছা, ডাকাতি করতে গিয়ে খুন করছে, বাকি সদস্যরা নিষেধ করছে যে খুন করিস না করিস না করিস না, তারপরে সে করছে, তাও সবাই সমানভাবে দায়ী হবে। কত ধারা? ধন্যবাদ। যৌথভাবে ডাকাতি সংগঠনের সময় ডাকাতির কোনো একজন সদস্য খুন করলে বা উক্ত খুনের জন্য উক্ত ডাকাত দলের সকল সদস্য যৌথভাবে দায়ী হবে। যে আন্ডারলাইন করেন, সকল সদস্য যৌথভাবে তাই হবে। পুরাতন বইতে নাই, দরকারও নাই, কথা শুনেন। ডাকাতি করতে গিয়ে একজন খুন করলে সবাই দায়ী, কথা শেষ। শর্তসমূহ দেখেন, ডাকাতি সংগঠন করেছে 5 বা ততোধিক ব্যক্তি যৌথভাবে 391 ধারা অনুসারে ডাকাতি সংগঠন করেছে, উক্ত ডাকাতদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি কি করেছে? খুন করেছে, আর ডাকাতি সংগঠনের সময় উক্ত খুন করা হয়েছে। সাজা দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস বা 10 বছর মেয়াদী সশ্রম এবং অর্থদণ্ড দিতে হবে। তা আমরা ডাকাতের সাজা করলে শেষ, ডাকাতের সাজায় চলে আসি। আসেন, ডাকাতের সংজ্ঞা দিছে কত ধারায় বলেন? 391। সাজা দেখেন 395। ডাকাতির শাস্তি যাবজ্জীবন কারাবাস বা 10 বছর সশ্রম। পাইছেন? 396-তে 3টে স্টার দেন। একজন হাইকোর্টের পরীক্ষার্থীরে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করছে যে আপনি কিসে প্র্যাকটিস করেন, কোন সাইডে? সে মুখ ফসকে বলে ফেলছে স্যার ক্রিমিনাল সাইডে। সে পরিকল্পনা করে গেছে বলবো ওই সাইডে, মুখ ফসকে বলে ফেলছে যে ক্রিমিনাল সাইডে। তখন বিচারপতি জিজ্ঞেস করছে যে বলেন তো খুন সহ ডাকাতি কত ধারায় শাস্তিযোগ্য? বলে ফেলছে 397। ও এই যে ক্রিমিনাল প্র্যাকটিস করেন, যান ওই প্রশ্ন ওই ভাইবা ওইবার আর পাশ করে নাই, সামনেবার আবার পরীক্ষা দেওয়া লাগছে। বুঝছেন? তাহলে 396 যেন আপনাদের মনে থাকে, খুন সহ ডাকাতি 396, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাবাস যা 10 বছর মেয়াদী সশ্রম কারাবাস এবং সেই সাথে অর্থদণ্ড। 97-98 পড়া লাগবে না। 399টা দেখেন, এভাবে মনে রাখবেন যে দুইটা বিজোড়, দস্যুতার উদ্যোগ 93, 393, আর ডাকাতির উদ্যোগ 399। ওইটাও বিজোড়, এটাও বিজোড়। দস্যুতার উদ্যোগ কত? 393, আর ডাকাতির উদ্যোগ 393। 10 বছর পর্যন্ত সশ্রম মেয়াদী কারাবাস এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। 400 ধারা দেখেন, ডাকাত দলভুক্ত হওয়ার শাস্তি। ডাকাতি করেন নাই কিন্তু ডাকাত দলের সাথে যুক্ত, ডাকাত দলভুক্ত, যাবজ্জীবন কারাদণ্ড বা আন্ডারলাইন করেন সশ্রম কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে এবং সেই সাথে কি বলেন? অর্থদণ্ড। 401 দেখেন, চোরদের দলভুক্ত হওয়ার সাজা।
ডাকাত দলভুক্ত 400 আর চোরের দলভুক্ত কত? 401। সশ্রম কারাদণ্ড যার মেয়াদ কত? 7 বছর এবং অর্থদণ্ড। 402 দেখেন, ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া। আমি আপনাদের বললাম যে আগামীকাল অমুক জায়গায় ডাকাতি করব, আপনারা সবাই গোপালগঞ্জ কোর্টের সামনে রাত 1টার সময় হাজির হয়ে যাবেন। তাহলে আমরা এক জায়গায় সমবেত হয়েছি, ওই সময় ধরা খেয়ে গেছি, মামলা হবে কত ধারায়? 402 ধারায়। দেখেন, সশ্রম কারাদণ্ড যার মেয়াদ 7 বছর হতে পারে এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে আমি বলি, দেখেন, ডাকাতির সংজ্ঞা 91, 391, শাস্তি 395, খুনসহ ডাকাতি 393, 97, 98 পড়ি নাই, ডাকাতির উদ্যোগ 99, ডাকাত দলভুক্ত সাজা 400, চোরদের দলভুক্ত 401, আর ডাকাতি অনুষ্ঠানের জন্য সমবেত হওয়া 402। এবার চলে আসেন 397, 98-তে। নুরুল ইসলাম সুজন নাম শুনছেন? সাবেক রেলমন্ত্রী। সম্পাদক আছে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট পারের সম্পাদক ছিলেন, আর ওনার আসন হচ্ছে পঞ্চগড়। তো একটা ছোট্ট একটা গল্প বলি, সেটা হলো যে আমি হাইকোর্টের ইন্টিমেশন জমা দিব, তো ওনার চেম্বারে গেছি, আমার ভার্সিটির এক ভাই কাজ করে, ওনার চেম্বারে গেছি। তো উনি মাত্র হাইকোর্টে হয় কাউরে জামিন করায় আসছে বা একটা আদেশ পেয়ে আসছে, আসার সাথে সাথে উনি চেম্বারে ঢুকছে। ঢোকার পরে উনি বলতেছে যে, তখন উনি রেলমন্ত্রী হয় নাই, 15 সালের কাহিনী, উনি মাত্র সংসদ সদস্য। তখন উনি মক্কেলে বলতেছে, এই টাকা দে, টাকা দে, টাকা দে, তাড়াতাড়ি টাকা দে, টাকা দে। তো মক্কেল ওনারে ওই 500 টাকার অনেকগুলা নোট দিয়েছে, উনি ওই ফেলে দিল এইভাবে, যে সরা 1000 টাকার নোট দে। তো মক্কেল 1000 টাকার নোট বের করছে, এখন উনি বলতেছে এখন ওইগুলোও দে। ঠিক আছে, তো আপনারা যদি ভেবে থাকেন যে 397, 398 পড়াবো না, বাদ দিয়ে আগে পড়াইছি, তো এখন 397, 91-তে আসছি। দেখেন, তো 397, মৃত্যু বা গুরুতর আঘাত সংগঠনের চেষ্টা সহ দস্যুতা বা ডাকাতি। এটার সাদাটা মনে রাখেন, জাস্ট আন্ডারলাইন করেন, 7 বছরের নিচে হবে না, উপরে যা হতে পারে, কিন্তু 7 বছরের নিচে হবে না। 98টা দেখেন, মারাত্মক অস্ত্রের সজ্জিত অবস্থায় দস্যুতা বা ডাকাতি করার উদ্যোগ, এটাও 7 বছরের নিচে হবে না। এখন আপনাদের একটু টোটকা দিই, সেটা হলো যে যারা একেবারে ফার্স্ট টাইম পড়তে যাবেন, এই ধারাগুলো আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে, হজবরল মনে হবে, যে এত মনে কেমনে রাখবো। আপনার এত টেনশন নিয়েন না, আপনি বারবার শুধু রিডিং পড়বেন এবং এইভাবে চিন্তা করেন যে ডাকাতির দস্যুতার সংখ্যা 390, দস্যুতার শাস্তি 392, দস্যুতার উদ্যোগ 393, দস্যুতার ফলে আঘাত 394, ডাকাতির সংখ্যা 391, ডাকাতির শাস্তি 395, খুনসহ ডাকাতি 93, মাঝে 97, 98 পড়ি নাই, 99-তে ডাকাতির উদ্যোগ, দস্যুতার উদ্যোগ 93, ডাকাতির উদ্যোগ 399, ডাকাত দলভুক্ত সাজা 400, চোরের দলভুক্ত সাজা 401, ডাকাতির উদ্দেশ্যে এক জায়গায় সমবেত হওয়া কত? 402। আর 397, 98 মনে রাখবেন, সাজা কত দিনের কম হবে না? না। তো আমরা আর একটা প্রশ্ন পড়বো, একটা উদাহরণ, এটা পরে আজকের পড়া শেষ। দেখেন, 4 নাম্বার প্রশ্নটা পড়ি, 4 নাম্বার সেলফ বিগত বছরের প্রশ্ন, 4 নাম্বার। অপরাধের সংখ্যা ছাড়া নিম্নবর্ণিত কোন দুটি অপরাধের উপাদান অভিন্ন? ডাকাতি ও কি দস্যুতা। এখানে একটা ব্যাখ্যা আছে, দেখছেন? এই ব্যাখ্যাটা 3টে স্টার দেন, এই ব্যাখ্যাটা আমরা পড়বো। আজকের পড়ার সারমর্ম হলো ওই প্যারাটাই, এই একটু পড়ি। দেখেন, দস্যুতা ও ডাকাতির মধ্যে প্রধান পার্থক্য হলো সংখ্যাগত, যেমন 4 জন ব্যক্তি করিমের 1 লক্ষ টাকার ব্যাগ তার অনুমতি ছাড়া গ্রহণ করলে
তারা চুরি করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি যদি করিমকে হুমকি দেয় যে 1 লক্ষ টাকা না দিলে তারা করিমের ছেলেকে ক্ষতি করবে এবং করিম উক্ত 1 লক্ষ টাকা 4 জনকে দিয়ে দেয়, তখন উক্ত 4 জন ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে। আবার উক্ত 4 জন ব্যক্তি করিমের নিকট থেকে 1 লক্ষ টাকা গ্রহণ করার সময় তাকে ইচ্ছা করে জখম করলে উক্ত 4 জন ব্যক্তি দস্যুতার জন্য দায়ী হবে। কিন্তু দস্যুতা যদি 5 বা ততোধিক ব্যক্তি করে তাহলে তারা ডাকাতি করেছে বলে, বুঝছেন? তাহলে আমরা 4টা অপরাধ করছি আজকে: চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা আর ডাকাতি। আর ধারা হলো 378 থেকে কত বলে? 402। 402। এই জায়গা সেলফ প্র্যাকটিসের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলবেন। আগামী দিন আমরা 403 ধারা থেকে পড়া শুরু করব। অনলাইনে যারা আছেন যদি কোনো প্রশ্ন থাকে করবেন। আর আজকে আমাদের পরীক্ষা, গতদিন খাতা দেখানো শিখাই দিছি, আজকে কেউ ভুল করবেন না, ভুল করলে তার পানিশমেন্ট আছে। আর অনলাইনে যারা পরীক্ষা দিবেন, পাপিয়ে একটা 10 মিনিট পর উত্তর করতে ছবি দিবেন যে আমি এই উত্তর করছি, আর কতটি সঠিক লিখবেন কতটি ভুল লিখবেন, তারপরে প্রাপ্ত নাম্বার সঠিক উত্তর থেকে বিয়োগ দিবেন, ভুল হয়েছে যতগুলো সেগুলোর সাথে 0.25 গুণ দিয়ে অতটা বিয়োগ দিলে হয়ে গেল প্রাপ্ত নাম্বার। তো তাহলে আজকে মোটামুটি আপনারা ভালো থাকেন। অনলাইনে যদি কোনো প্রশ্ন থাকেন করতে পারেন, না হলে আমরা সরাসরি পরীক্ষায় চলে যাই।